Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফরান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের থার্সডে নাইটের 174তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আফরান দ্য হরর ওয়ার্ল্ড টিম সবসময় সত্য ভয়ের ঘটনাগুলো উপস্থাপন করার চেষ্টা করে, যা আপনারা সবাই জানেন। আপনাদের মাধ্যমেই কিন্তু বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভৌতিক ঘটনাগুলো আমরা পেয়ে থাকি। এই ধরনের ভৌতিক ঘটনাগুলো আমাদের লোকসাহিত্যের একটি অংশ। এই ঘটনাগুলোর মধ্যে আমাদের অন্য ধরনের এক অনুভূতি মিশে আছে। ছোটবেলায় আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে এই ঘটনাগুলো শুনতাম। এখনও বিভিন্ন ভয়ের আড্ডাগুলোতে ভৌতিক ঘটনাগুলো কিন্তু অন্যতম আলোচনার টপিক হয়ে দাঁড়ায়। ইভেন্টার্স বিডির আয়োজনে ভৌতিক লোককাহিনী উৎসব ঢাকা 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার মোহাম্মদপুরের টোকিও স্কোয়ার কনভেনশন সেন্টারে। আসছে 28 নভেম্বর শুক্রবার। আফরান দ্য হরর ওয়ার্ল্ড টিম সেখানে থাকছে। আফরান দ্য হরর ওয়ার্ল্ড টিমের সাথে লাইভ আড্ডা দিতে চলে আসুন। আমাদের লিসেনারগণ সেখানে প্রবেশের ক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট পাবেন। এন্ট্রি পাশে কুপন কোড ব্যবহার করুন ATHW, যেটা আফরান দ্য হরর ওয়ার্ল্ডের অ্যাব্রিভিয়েশন ATHW, আফরান দ্য হরর ওয়ার্ল্ড। এই কোড ব্যবহার করে বিশেষ ডিসকাউন্টে এন্ট্রি পাস নিতে পারবেন। অনেক ধরনের হরর ইভেন্ট সেখানে রয়েছে। যারা হরর ইভেন্টগুলো পছন্দ করেন, বিশেষ করে লাইভ হরর ইভেন্টগুলো পছন্দ করেন, তাদের জন্য এই আয়োজনটি দুর্দান্ত হবে বলে আমার বিশ্বাস। আর সেখানে আমাদের অফিসিয়াল টিমও আসছে। আমাদের লিসেনারগণ যারা ঢাকাতে রয়েছেন, ঢাকার বাইরে রয়েছেন, তারা চলে আসতে পারেন। দেখা হবে, কথা হবে, আড্ডা হবে ইনশাল্লাহ। চলুন আজকের এপিসোডে চলে যাই। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার অনেকগুলো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। তার নাম তাহমিদ। এই তাহমিদ ভাইয়ের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। উনি কিন্তু মসজিদে নামাজ পড়েন, একজন ইমাম। ওনার অনেকগুলো ঘটনা আপনারা যারা শুনেছেন তারা একটা বিষয় খেয়াল করবেন, উনি কিন্তু গ্রামকেন্দ্রিক ঘটনাগুলো বেশি পাঠিয়ে থাকেন। এমনকি কিছু কিছু ঘটনার প্লেসগুলো ভিডিও করেও আমাদের গ্রুপে কিন্তু আপলোড করেছেন, আপনারা সেটা দেখেছেন। ওনার একজন মুসল্লি যার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল ইসলাম, ওনার মুসল্লির কাছ থেকে একটি ঘটনা পান, সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, সেটাই এখন শুরু করছি। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে আহমেদ। আর ঘটনাটি তার সাথে ঘটেছিল এখন থেকে প্রায় 50 বছর আগে। এই ঘটনাটি এখনও কিন্তু আশেপাশের গ্রামে, অর্থাৎ ওই এলাকার আশেপাশের গ্রামে ভৌতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই যে আহমেদ, ওনার সাথে এত আগে ঘটনা ঘটেছিল, এখন থেকে ধারণা করা হয় 50 বছর আগে, কমও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে। তখনকার সময় তো মানুষ এভাবে সালের হিসাব খুব কমই রাখত। তো এই যে আহমেদ, উনি ওই সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন দিন মজুরে কাজ করতেন। বিশেষ করে ধান কাটার মৌসুমে ওনার কাজটা বেশি থাকতো। ধান কাটা, ধান মাড়াই করা, ধান ভাঙানো, এই সবগুলো কাজ উনি খুব ভালোভাবে করতে পারতেন। এই ধরনের কাজগুলোকে নাকি ওনাদের এলাকায় কুইডডালি বলা হয়। মাঝে মাঝে কাজ করার জন্য উনি অনেক দূরে চলে যেতেন। এই আহমেদ চাচার বাড়ি নরুল্লাপুর গ্রামে। এই গ্রামটি মোরেলগঞ্জ উপজেলার মধ্যেই একটি গ্রাম। উনি ওই গ্রাম থেকে কাজ করতে আসতেন তেলিগাতি, ঢুলিগাতি, চাপড়ি, এই গ্রামগুলোতে। ওই সময়কার প্রেক্ষাপটে তো রাস্তাঘাট এরকম ভালো ছিল না, কাদামাখা পথঘাট, আর পথঘাটও ছিল না ঠিকঠাক মতো। আর যেই রাস্তা দিয়ে গরুর গাড়ি চলতো, একটু বৃষ্টি হলে ওই গরুর গাড়ির চাকা দেবে যেত, ওই রাস্তা আরও কর্দমাক্ত হয়ে যেত। আর বৃষ্টি যদি একটু বেশি হতো, হাঁটু সমান কাদা জমে যেত। তো
তো নরুল্লাপুর গ্রাম থেকে এই তেলিগাতি, ঢুলিগাতি এসব গ্রামের দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটার, কোথাও কোথাও তার থেকেও বেশি। অর্থাৎ অন্যান্য গ্রামে এর কথা যদি আমরা বলি, এই নরুল্লাপুর গ্রাম থেকে সেই গ্রামের দূরত্ব আরও বেশি। এতটা পথ পায়ে হাঁটা, আর যদি রাস্তায় কাদা জমে যায় তাহলে সেই কাদাযুক্ত পথে হাঁটাটা যে কতটা কষ্ট সেটা যারা হাঁটেন তারাই বুঝতে পারেন। তো ওই সময় তো আশেপাশে ইলেকট্রিসিটির কথা চিন্তাই করা যেত না। সন্ধ্যার পরই মানুষ কুপির বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ত, একদম কাক টাকা ভরে উঠে কাজকাম শুরু করত। তো ঘটনা যেদিন ঘটে ওই দিন এই যে আহমেদ চাচা যিনি, উনি কাজ করতে যান ঢুলিগাতি গ্রামের কোন একটি গেরস্থালি বাড়িতে। ওই সময় যাদের অনেক ধানি জমি থাকতো, ধান মাড়াই করতো, ধান ভাঙাতো, তাদেরকে মহাজন বা গেরস্থ বলা হতো তাদের এলাকায়। এখন অনেক জায়গায় এদেরকে গেরস্থই বলা হয়। তো ওই বাড়িতে এই আহমেদ চাচা সারাদিন কাজ করেছেন। দিনের কাজ শেষ করে উনি মাগরিবের নামাজ ওই গেরস্থালি বাড়িতে আদায় করে রওনা হয়েছেন বাড়ির পথ ধরে। তিনি তো হেঁটে যাচ্ছেন। প্রথমে ঢুলিগাতি গ্রাম পার হয়ে মালমগাছা গ্রাম, তারপর তেলিগাতি গ্রাম, সেটাও পার হয়ে উনি চলে আসতে থাকেন। তো তেলিগাতি গ্রাম ভালোভাবেই পার হয়েও যান। এ পর্যন্ত আসার পথে কোনো সমস্যা হয়নি। এই পুরো পথের মধ্যে কিন্তু অনেকগুলো ভুতুরে জায়গা উনি পার হয়ে এসেছেন, কিন্তু কোথাও কোনো সমস্যা হয়নি। ওই সময় কিন্তু ওনার কাছে কোনো আলোও ছিল না, আর ওই রাতটাও ছিল অমাবস্যা, এটা আবার ওনার জানা ছিল না। ওনার কাছে কিন্তু কোনো টর্চ লাইট ছিল না যে টর্চ লাইট জ্বালিয়ে আসবেন, আর ওনার কাছে হারিকেনও ছিল না যে হারিকেন ধরিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসবেন। উনি অন্ধকারের মধ্যেই তো হাঁটাচলা করা অভ্যাস, আর এই পুরো রাস্তা তো ওনার একদম মুখস্থ। চোখ বন্ধ করে হাঁটলেও বলতে পারবেন এই রাস্তা এখন ডানে গিয়েছে, এখন বায়ে গিয়েছে। তো উনি ওনার মতো করে তো হাঁটছেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। উনি তেলিগাতি গ্রামের শেষ সীমানাটাও পার হয়ে গিয়েছেন। এরপর তিনি প্রবেশ করেছেন চাপড়ি নামক গ্রামে। এই চাপড়ি গ্রামের ঘটনা কিন্তু এর আগে আমরা বলেছিলাম। ওই গ্রামের কিন্তু একটি কুখ্যাত গোল বাগান ছিল, যেই বাগানে ভয় পেয়ে অনেকে নাকি মারাও গেছেন। তো এই আহমেদ চাচা উনি চাপড়ি গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে উনি পৌঁছে গেলেন একটা ভয়ানক কবরস্থানের কাছে। কবরস্থানটি ছিল গ্রামের মেঠো পথের একদম পাশেই। বর্তমানে ওই জায়গায় একটা ডাক্তারের চেম্বার রয়েছে। সেই ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার মিজানুর রহমান, উনি একজন ভালো ডক্টর। তো তার চেম্বারটাই ওই কবরস্থানের পাশে। যদিও বা এই রাস্তাটা এখন নাকি পিচ ঢালাই হয়ে গেছে, বেশ ভালো রাস্তা। এই ডাক্তার সাহেবের চেম্বারের আশেপাশেই ওই কবরস্থানটি ছিল। তো আহমেদ চাচা হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে তাকিয়ে দেখেন মেঠো পথের ঠিক মাঝ বরাবর আড়াআড়িভাবে কাফনে মোড়ানো একটা লাশ রাখা। ওই রাতটা কিন্তু অমাবস্যার ছিল, কিন্তু এই কাফনে মোড়ানো লাশটা একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মনে হচ্ছে এটার উপরে কোনো একটা জায়গা থেকে আলো ফেলা হয়েছে, কিন্তু আলোটা আদতে ফেলা হয়েছে নাকি হয় নাই এটা স্পষ্টভাবে বোঝা না গেলেও মনে হচ্ছে এর উপরে আলো জ্বলছে। আর এই আলোটা শুধু ওই লাশের মাথা থেকে পা পর্যন্ত বিস্তৃত, যা ওই লাশটিকে আরও স্পষ্ট করে দেখাচ্ছে। উনি এখন কি করবেন? যাওয়ার তো জায়গা নাই। ওনার বাড়ি তখনও কিন্তু প্রায় 2 মাইল দূরে। এই মেঠো পথটাই ওনার বাড়িতে যাওয়ার একমাত্র রাস্তা। রাস্তার পাশে খাল রয়েছে। উনি তো বুঝতে পারছেন ঘটনা কি। এখন কি যে করবেন কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আশেপাশে কোনো বাড়িঘরও নাই যে চিৎকার দিয়ে কাউকে ডাকবেন। ওই জায়গাগুলোতে ওই সময়ের প্রেক্ষাপটে আর কি বিরাট বিরাট গাছপালা আর জঙ্গলে ভরপুর ছিল। তিনি তো ভয় পেয়েছেন, চিন্তা করলেন বাড়িতে তো যেতেই হবে যদি বাঁচতে হয়। উনি একটা বিষয় খেয়াল করেন, লাশটা কিন্তু আড়াআড়িভাবে শুয়ে আছে, নড়াচড়া তো করছে না, কিন্তু মাথার দিকে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে, অর্থাৎ ওই পাশ দিয়ে কোনোভাবে হেঁটে পার হওয়া যায়। উনি খুব সাবধানে ওনার পরিধেয় লুঙ্গিরও টাচ যেন ওই লাশের কাফনে না লাগে এটা নিশ্চিত করে ওই মাথার দিকটা দিয়ে পাশ কাটিয়ে সামনে হাঁটা শুরু করেছেন। এইবার উনি যখন হাঁটা শুরু করেছেন তখন বুঝতে পারছেন ঘটনা তো আবারও শুরু হয়ে গেছে।
পেছন থেকে ধূপধাপ করে পায়ের আওয়াজ। এটা কেমন আওয়াজ? কেউ যদি মাটির উপর দিয়ে দৌড়াতে পেছন থেকে কাউকে ধরতে আসে, যাকে ধরতে আসছে ওই ব্যক্তি কিন্তু পেছন থেকে এই ধূপধাপ আওয়াজটা শুনতে পান। এটা যখন একদম কাছে চলে আসে তখনও বোঝা যায় যে এখনই ধরে ফেলবে। ওনার কাছে মনে হচ্ছে যে ধূপধাপ আওয়াজ করতে একদম তার শরীরের সাথে টাচ লেগে যাবে এমন একটা ভাব, বা ধাক্কা লেগে যাবে এমন একটা ভাব। তখন আর লাগে না, ধাক্কা বা টাচ লাগে না। মনে হচ্ছে এক্ষুনি তাকে জাপটে ধরে একদম পিষে মেরে ফেলবে। কিছু সময় পর এরকম আওয়াজ হচ্ছে, কিন্তু তাকে টাচও করে না, ধরেও না। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি এই জিনিসটাকে বাধা দিচ্ছে। আর বারবার এরকম মনে যে হচ্ছে, এর পেছনে কিন্তু কারণ রয়েছে। কারণ হচ্ছে ধূপধাপ শব্দ যে হচ্ছে তা কিন্তু না। যখন একদম কাছে চলে আসে, মানুষ যখন একদম কারো কাছে দৌড়ে চলে আসে, তার বডির একটা বাতাস কিন্তু এসে লাগে। ওই বাতাসটাও কিন্তু তার গায়ে লাগছে, আর বাতাসটা বেশ জোরে এসে লাগছে। আর জোরে এসে লাগার কারণে উনিও বুঝতে পারছেন যে এই অবয়বটির আকার আকৃতি অনেক বড়। এটা স্বাভাবিক আকৃতির কোনো জিনিস না। সে যখন দৌড়ে একদম কাছে চলে আসে তখন তার পরনে থাকা লুঙ্গি, গায়ের জামাটা বাতাসে নড়ে ওঠে। বাতাসে একটা ধাক্কা এসে লাগে। ওই ধাক্কাই বুঝতে পারেন এটা কি গতিতে দৌড় এসেছে বা এর আকার আকৃতি কেমন। যখনই একদম কাছে চলে আসে তখনই তার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়। মনে হচ্ছে এই বুঝি ঘাটটা মটকে দেবে। আর এই নির্জন স্থানে যদি তাকে মাটির নিচে পুঁতেও ফেলে, কেউ তো জানতে পারবে না। এর মধ্যে উনি কিন্তু কোনোভাবে পেছন দিকে তাকান না। উনি জানেন যে পেছন দিকে যদি একবার তাকাই তাহলে তো বিপদ আরও বাড়বে। উনি ওই অবস্থাতেই দ্রুত হাঁটতে বাড়ির দিকে যাচ্ছেন। পুরো পথ জুড়ে এরকম হচ্ছে। বাড়ির কাছাকাছি যখন পৌঁছেছেন তখন এমন ভয়ানক বাতাস শুরু হয়েছে চতুর্দিকে, মনে হচ্ছে গাছপালা সব ভেঙে চুরে ওনার গায়ের উপর এসে পড়বে। এমনকি গাছ ভাঙার মটমট শব্দও হচ্ছে। আল্লাহর অশেষ রহমতে উনি এভাবেই বাড়িতে পৌঁছে যান। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এই যে আহমেদ চাচা, ওনার দাদা একজন কবিরাজ ছিলেন। তো বাড়ির উঠোনে পৌঁছাবার সাথে সাথে এই আহমেদ চাচার দাদা বের হয়ে আসেন এবং বলেন, আরে আহমেদ, তুই যে বিপদে পড়ছিলি, আল্লাহ বাঁচাইছে রে। তোর হায়াত ছিল বলেই আল্লাহর রহমতে তুই বেঁচে আছিস এখনও। তোর কিন্তু বেঁচে থাকার কথা না। তোর পিছনে এক মারাত্মক ভয়ঙ্কর পিশাচ লেগেছিল। আজকে রাত্রে তো অমাবস্যা, আর এই অমাবস্যা রাত্রে ও মানুষকে মেরে আরও শক্তিশালী হয়ে যায়। আমার সাথে খুব ভালো একটি জিনের পরিচয় ছিল। হঠাৎ করে সে এসে আমাকে বলে যে তোমার ছেলে তো বিপদে পড়ছে, ওর পিছনে মানুষকে খুব পিশাচ লেগেছে। তখন আমি ওকে বলি যে তুমি বাপু একটু ওকে বাঁচানোর চেষ্টা করো। এখন আমি এত দ্রুত তো ওখানে যেতে পারবো না, আর ওর সাথে মোকাবেলাও করতে পারবো না। তখন ওই জিনটা বলে, দেখি আমি কি করতে পারি, তবে ওর সাথে সরাসরি লড়াই করা আমার পক্ষে সম্ভব না। ও অত্যন্ত ভয়ানক শক্তিশালী একটা জিন, ওর সাথে লড়াই করা আমার পক্ষে সম্ভব হবে না। তবে আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করব যেন ওই জিনটা ওর কোনো ক্ষতি করতে না পারে। তবে সেটা কতটুকু পারবো এটাও আমি জানি না। এই বলে ওই জিনটা নাকি চলে যায়, এরকমটাই দাদা বলেন। তখন এই আহমেদ চাচা বুঝতে পারেন কেন ওই জিনিসটা এত কাছাকাছি আসার পরেও তাকে ধরতে পারছিল না। দাদা আরও বলেন যে আহমেদ চাচা যদি ওই ডেড বডিটা দেখে উল্টো দিকে ঘুরে চলে যেতেন তাহলে অনায়াসেই নাকি ওই জিনটা তাকে ধরে মেরে ফেলত। আর পাশ কাটানোর সময় যদি ওই লাশের বডিতে টাচ লাগতো তাহলেও তার ক্ষতি করা সম্ভব ছিল। কিন্তু ওই জিনটা এইখানেই দুর্বল হয়ে যায়। তারপর তো এই ভালো জিনটা সাহায্য করেছে, সরাসরি হস্তক্ষেপ না করেও পরোক্ষভাবে হস্তক্ষেপ করে সে আহমেদ চাচাকে বাঁচানোর চেষ্টা করেছে। তো এরকমটা যখন বলেন আহমেদ চাচার বাবা, অর্থাৎ দাদা, বাবা তো না দাদা আর কি, তখন দাদা বলেন যে বাপুরে তুই দৌড় দিয়ে পুকুরে গোসল করে আয়, আর এসে ভাত টাত খেয়ে নে। ওই গ্রামের তো কিছু একটা কলাকৌশল আছে, যারা গ্রামীণ পদ্ধতিতে কিছু কিছু কাজ করে থাকেন ভয় পেলে, তো ওরকম কিছু কাজ তাকে দিয়ে করান। আল্লাহর রহমতে ঠিকঠাক হয়ে যান, কোনো সমস্যা হয় নাই, এমনি ঝাড়ফুঁক করে দিয়েছেন আর কি। এই আহমেদ চাচা উনি নাকি এখনও জীবিত আছেন।
বিভিন্ন সময় ওনাকে জিজ্ঞেস করে যে কী চাচা একটা ঘটনা বলো, তখন উনি এই ঘটনাটা বলেন। তো এইভাবেই কিন্তু অনেকেই ওনার সাথে এই ঘটে যাওয়া ঘটনাটা জানেন এবং তারাও বিভিন্ন জায়গায় গিয়ে এই ঘটনাটি শেয়ার করেছেন, কিভাবে আহমেদ চাচা এরকম একটা ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি থেকে বেঁচে ফিরলেন, কিভাবে ওনার দাদা ওনাকে পরামর্শ দিয়েছিলেন যে আসার পরে কি কাজ করতে হবে, আর কিভাবে একটা ভালো জিন তার দাদার সাথে কথা বলে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। প্রিয় লিসেনার্স, অমাবস্যার রাত কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়। অমাবস্যার রাতে অনেক ঘটনাই কিন্তু ঘটে যায়। বিশেষ করে অমাবস্যা এবং পূর্ণিমাতে সুপার ন্যাচারাল এন্টিটিগুলো অত্যন্ত অ্যাক্টিভ হয়ে যায়। তখন তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো করে থাকে, মানুষের অনেক ধরনের ক্ষতিও করে থাকে, মানুষদেরকে বলি হিসাবে নেয়, তাতে তাদের শক্তিও বেড়ে যায়। আমরা অনেক সময় খেয়াল করি এই অমাবস্যা পূর্ণিমা তিথিতে পানিতে ডুবে অনেকের মৃত্যু ঘটে। বিভিন্ন এপিসোডে আমি সেটা শেয়ারও করেছি। তা আমরা সতর্ক থাকবো এই অমাবস্যা পূর্ণিমার সময়গুলোতে যেন দুষ্টু জিনেরা আমাদেরকে ক্ষতি করতে না পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি তাহমিদ ভাইকে ওনার পাঠানো দুর্দান্ত একটি ঘটনার জন্য। আশা করি ওনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, অমাবস্যায় কি শুধু গ্রামেই ঘটনা হয় নাকি শহর এলাকাতেও ঘটনা হতে পারে? এমন একটি ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুনে আসি আমাদের এবারের থার্সডে নাইটের 174তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনা। খান জাহান আলী সেতু বা রূপসা সেতু, এই সেতুটি মংলা সমুদ্র বন্দরের সাথে খুলনা শহরের এক নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক তৈরি করেছে। আর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এই সেতুর গুরুত্ব কিন্তু অপরিসীম। প্রতিনিয়ত অসংখ্য যানবাহন এই সেতুর উপর দিয়ে চলাচল করে। সেতুটি 2005 সালে উদ্বোধন করা হয়েছিল। যদিও বা অনেক আগে থেকেই মানুষ নৌকায় এপার ওপার আসা যাওয়া করত, যা এখনও করে। রূপসা সেতুকে ঘিরে কিন্তু অনেক ধরনের ঘটনা প্রচলিত রয়েছে। এমনই একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ নাজিম উদ্দিন। উনি ঢাকার দক্ষিণ কাফরুলের বাসিন্দা। ঘটনাটি মূলত উনি শুনেছিলেন ওনার এক চাচাতো ভাইয়ের কাছ থেকে, আর এই চাচাতো ভাই শুনেছেন তার এক বন্ধুর কাছ থেকে। মূলত সেই বন্ধুর সাথেই ঘটনাটি ঘটেছিল। রূপসা সেতুকে ঘিরে বেশ কিছু মিথ প্রচলিত রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এই সেতুতে মাঝে মাঝে নাকি রাতের বেলা সাদা পোশাক পরা বা শাড়ি পরা এক রহস্যময় নারী অবয়বকে দেখা যায়। আসলে কি দেখা যায়? এই বিষয়টা বন্ধুদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে, আর এই কৌতূহলের বশবর্তী হয়ে তারা রাতের বেলা একটি অভিযানে বেরিয়েছিল। সাল 2015। মানুষ 4 জন, সজীব, রায়হান, সালমান আর তারেক। এরা 4 জনই বন্ধু। তারা সবাই খুলনার স্থানীয় এবং রাতের বেলা বাইক নিয়ে ঘোরাফেরা করতে খুবই পছন্দ করে। এই 4 জনের মধ্যে একজন, সে ছিল সবচেয়ে সাহসী এবং যুক্তিবাদী। সে এসব কোনো কিছু আসলে বিশ্বাসই করতে চায় না। সে হচ্ছে সজীব। সে ভূতের গল্প তো একদমই বিশ্বাস করে না, জিন ভূতে তার একদমই বিশ্বাস নাই। মাঝে মাঝে বন্ধুরা মিলে প্রায়ই এই জিনের ঘটনা নিয়ে ঠাট্টা তামাশা করত। একদিন রাতের বেলা আড্ডা দিতে দিতে উঠল রূপসা সেতুর ভয়ের ঘটনা নিয়ে। এটি বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সেতু। রাতের বেলা এক অদ্ভুত সৌন্দর্যে ভরে ওঠে এই সেতুটা। স্থানীয়রা তো বিভিন্ন ধরনের কথা বলেই। এই যে রাতের বেলা সেতু নাকি একটা সাদা শাড়ি পরা নারী অবয়বকে দেখা যায়। সে নাকি পথচারীদেরকে সাহায্য করতে চায়, কিন্তু কোনো পথচারী যদি রাজি হয় সাহায্য নিতে, তাহলেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা তার সাথে। অনেক মানুষ নাকি এই সেতুতে দাঁড়িয়ে সাদা শাড়ি পরা কোনো একটা নারী অবয়বকে ঝাঁপ দিতে দেখেছে।
কিন্তু নিচে কিছুই পাওয়া যায়নি। কথিত আছে এই সেতু তৈরির সময় নাকি বেশ কয়েকজন শ্রমিক দুর্ঘটনার শিকার হয়ে মারা গিয়েছিলেন। এই কারণেই হয়তোবা এই ধরনের ভয়ের ঘটনা ঘটে চলছে বলে মানুষ বলা বলি করে আর কি। তো এই যে সজীব এসব গল্প শুনে হেসেই উড়িয়ে দেয়। সে বন্ধুদের চ্যালেঞ্জ করলো, বলল চল এক রাত্রে রূপসা সেতুতে যাই, গিয়ে দেখি কে আছে। গভীর রাত্রে যাব, যাতে করে তখন লোকজন খুব কম থাকে আর এপাশ ওপাশ থেকে গাড়িও আসা যাওয়া কম করে। যত নীরব থাকবে ততই ভূত দেখার সম্ভাবনা বেড়ে যাবে মানুষের বর্ণনা অনুযায়ী। বাকিরা প্রথমে এই প্রস্তাব শুনে একটু ইতস্তত করলেও এই সজীবের সাহস দেখে অন্যরা রাজি হয়ে যায়। তাদের পরিকল্পনা ছিল এক অমাবস্যার রাতে তারা রূপসা সেতুর উপর দীর্ঘক্ষণ কাটাবে। যদি কিছু দেখে তাহলে তো ভালো। এরকমই চিন্তা থেকে এক অমাবস্যার রাতে তারা 4 বন্ধু মোটর বাইক নিয়ে রূপসা সেতুর দিকে রওনা হয়। দুটো মোটর বাইকে 4 জন। তারা যখন গিয়েছে রাত 12টারও বেশি বাজে। তখন শহরে তো লোকজন কমতে শুরু করেছে। তারা যখন সেতুর কাছাকাছি পৌঁছলো তখন থেকেই এক অদ্ভুত ঠান্ডা বাতাস মনে হলো তাদেরকে ঘিরে ধরলো। যদিও বা তখন গ্রীষ্মকাল ছিল। সেতুর উপর কিন্তু ল্যাম্পপোস্ট রয়েছে, আলো রয়েছে, কিন্তু মনে হচ্ছে সেতুর উপর এক অদ্ভুত ধরনের অন্ধকার চতুর্দিক থেকে ঘিরে ধরে রেখেছে। তারা মোটর বাইকটা সেতুর একদম মাঝ বরাবর এক পাশে দাঁড় করিয়ে নিল। চারদিকে নিস্তব্ধতা, শুধু নদীর পানি আর বাতাসের শব্দ। প্রথম আধা ঘন্টা 1 ঘন্টা কিছুই হলো না। মাঝে মাঝে কয়েকটা ট্রাক আসা যাওয়া করলো। এই যে সজীব তার বন্ধুদের দিকে তাকিয়ে হাসলো আর বলল, দেখেছিস, সব বাজে কথা। ঠিক তখনই এই রাতুল সে চিৎকার দিয়ে উঠল, ওই দেখ তো, ওইটা কি? তো তার আর এক নাম তো রায়হান, আমরা শুরুতে বলেছি। তার এই চিৎকারে অন্যরা ওইদিকে তাকালো। তারা দেখলো যে সেতুর রেলিংয়ের পাশে একটি সাদা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটি ধোয়ার মতো আবছা, তবে কিছুটা বোঝা যাচ্ছিল যে এটি একটি নারী। নারীটি একাকীভাবে নদীর দিকে তাকিয়েছিল। তার লম্বা চুলগুলো বাতাসে উঠছিল। 4 বন্ধু তো ভয়ে জমে গেল। এই যে সজীব, সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। তার কোনো যুক্তি মনে হচ্ছে ওই সময় কাজ করছে না। তবে এই 4 জনই সাহস করে কয়েক পা এগিয়ে গেল। তারা যখন এগিয়ে গেল তখন ওই নারী অবয়বটা ধীরে ধীরে তাদের দিকে ঘুরল, তাদের দিকে তাকালো। তার মুখটা দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে মনে হচ্ছে সে হাসছে। হঠাৎ করে ওই নারীটা তাদের দিকে হাত বাড়ালো, মনে হচ্ছে সে কিছু চাইছে। সজীব তো সাহসী, সে সাহস করে বলে উঠল, এই কে আপনি, কি চান? নারীটি কোনো উত্তর দিল না, কেবল তার এক হাত আরও প্রসারিত করল। তারপর হঠাৎ করেই মনে হলো বাতাসের জন্য মিলিয়ে গেল, চোখের পলকে সে অদৃশ্য হয়ে গেল। তার কোনো চিহ্নই নাই। 4 বন্ধু তো বেশ ভয় পেয়ে গেল। তারা দ্রুত মোটর বাইকে উঠে সেখান থেকে চলে এলো। সেই রাত্রে কেউই ঘুমাতে পারেনি। ওই যে সজীব, সে সবসময় যুক্তি দিয়ে কথা বলতো, সেও কোনো যুক্তিতেই এটা মেলাতে পারছে না যে আমরা 4 জনই দেখলাম। 4 জনের একসাথে তো হ্যালুসিনেশন হওয়ার কথা না, হতেও পারে ম্যাস হ্যালুসিনেশন হতেও পারে, একসাথে 4 জনই দেখেছে এটাও হতে পারে। তো এরকমই তারা ব্যাখ্যা দিয়েছিল। এর কয়েকদিন পর এই যে সজীব, সে চিন্তা করলো আবার যাই আমরা সবাই মিলে, তবে এবার এভাবে যাওয়া যাবে না। টর্চ, ভালো মানের ক্যামেরা, এগুলো নিয়ে যেতে হবে। 2015 সালে তো DSLR ক্যামেরা থেকে শুরু করিনি, অনেক ভালো ভালো ক্যামেরা তো চলে আসছে অনেকের হাতে হাতে। তারা খুবই ভালো মানের ক্যামেরা নিল, তবে কোন ধরনের ক্যামেরা ছিল এটা অবশ্য জানা যায়নি। তাদের চিন্তা ছিল যদি কোনো কিছু দেখে সাথে সাথে ছবি তুলে ফেলবে, আর ফেসবুকে তারা এই বিষয়টা নিয়ে আসার চেষ্টা করবে যে তারা এই বিষয়টা দেখেছে। এরকমই পরিকল্পনা তাদের ছিল।
তারা যায়, তবে এবার বেশি রাত করে গিয়েছে। তারা রাত 2টা কি 2:30টার দিকে গিয়েছে। তবে এবার তারা আরও বেশি সতর্ক। তারা মোটর বাইকটি সেতুর থেকে একটু সাইডে রেখে, বলতে সেতুর উপরেই, বাট একটু সাইডে রেখে হাঁটা শুরু করেছে। মানে বাইকটা নিয়ে আগের বার তো মিডিলে রেখেছিল, এবার তা না, সেতুতে একটু উঠেই সাইড করে রেখেছে আর কি। তারপর তারা হাঁটা শুরু করেছে। এবারের পরিবেশটা কিন্তু বেশ স্বাভাবিক। অন্যদিন যেরকম এক অদ্ভুত ঠান্ডা বাতাস তাদেরকে ঘিরে রেখেছিল, এক ধরনের অদ্ভুত অন্ধকার ওই সেতুর মধ্যে ছিল, এবার সেটা মনে হচ্ছে না। পরিবেশ পরিস্থিতি দেখে তাদের কাছে মনে হলো ওই রাত্রের কিছুই ঘটবে না। এবার অনেকক্ষণ কেটে যায়, ফজরের আজানের সময় ঘনিয়ে আসছে, কিছুই ঘটে না। মাঝে মাঝে কয়েকটা গাড়ি এপাশ ওপাশ দিয়ে চলাফেরা করেছে, যেটা সাধারণত হয়। এদিকে ভোরের যেই বাসগুলো, যেগুলো ঢাকা থেকে ছেড়ে আসছে, নাইট কোচ যেগুলো, সেগুলো ওই সেতু পাড়ি দিয়ে অন্য জায়গায় যাবে, সেই গাড়িগুলো কয়েকটা আসা শুরু করেছে। বোঝা গেল যে ফজর আজান দিয়ে দেবে কিছু সময় পরেই। আজকে রাত্রে কিছুই দেখা যাবে না, বেহুদা সময় নষ্ট হলো, ঘুম নষ্ট হলো। তখন নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করছিল যে আমাদের হয়তোবা ম্যাস হ্যালুসিনেশন হয়েছিল, অর্থাৎ একসাথে সবাই ভুল দেখেছে, সবারই চোখে সেদিন বিভ্রম হয়েছিল। এরকম কথাবার্তা বলা বলি করছে, হঠাৎ করে ঠিক তখনই স্পষ্ট শুনতে পেল তারা সবাই সেতুর নিচ থেকে এক করুণ মায়াবী কান্নার আওয়াজ ভেসে আসছে। শব্দটা ধীরে ধীরে তীব্র হতে লাগলো। মনে হচ্ছিল কেউ খুব কষ্ট পাচ্ছে। কে এই শব্দ করছে এটা দেখার জন্য তারা সেতুর রেলিংয়ের দিকে ঝুঁকে নিচে তাকালো, কিন্তু অন্ধকারে কিছুই দেখা গেল না। হঠাৎ করে এই যে রায়হান, যিনি, উনি চিৎকার করে উঠল, রায়হান রাতুল আর কি। তো উনি চিৎকার করে উঠল, সে চিৎকার দিয়ে বলছে, আমার কাছে মনে হচ্ছে কেউ আমাকে টানছে রে, আমি পড়ে যাচ্ছি, আমাকে ধর। হঠাৎ করে সে কি করেছে, ওই রেলিংয়ের দিকে ঝুঁকে পড়েছে। মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি তাকে হ্যাচকা টানে নদীর দিকে নিয়ে যাচ্ছে। এদিকে অন্য দুইজন, যার মধ্যে সজীব রয়েছে, সে আরেকজনের সহযোগিতা নিয়ে, সালমান নামে আরেকজন রয়েছে, তার সহযোগিতা নিয়ে দ্রুত রায়হানকে টেনে ধরল। টেনে উপর দিকে তোলে যদিও বা, তবে রায়হান আতঙ্কে কাঁপছিল। তার সারা শরীর ঘামে ভিজে একদম একাকার হয়ে গিয়েছিল। হঠাৎ করে সেই মুহূর্তে তাদের ক্যামেরার ফ্ল্যাশ নিজে নিজেই নাকি জ্বলে ওঠে। কেউ কিন্তু ছবি তোলে নাই। হঠাৎ করে একসাথে সবগুলো ক্যামেরা, তারা যে কয়েকটা ক্যামেরা নিয়ে গিয়েছিল, 4 জন গিয়েছিল, তো তারা 2টার মতো ক্যামেরা নিয়ে গিয়েছিল। এই 2টো ক্যামেরাতেই হঠাৎ করে ফ্ল্যাশ জ্বলে ওঠে। তারা তো অবাক হয়ে যায়, একসাথে 2টো ক্যামেরায় ফ্ল্যাশ কেন জ্বলে উঠল? ছবি তুললে ফ্ল্যাশ জ্বলে ওঠার কথা। তারা চিন্তা করলো ক্যামেরায় কোনো ছবি কি উঠেছে। তারা তখন ক্যামেরার ডিসপ্লেতে ছবি দেখার চেষ্টা করলো, আর তখনই তারা ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পেল, যা তারা মোটেও আশা করেনি, যেটা ক্যামেরায় ঘটতে পারে। তারা দেখলো ডিসপ্লেতে, 2টো ক্যামেরাতেই ডিসপ্লেতে প্রায় সেম ছবি ভেসে উঠেছে। অত্যন্ত অস্পষ্ট, তবে প্রতিটা ছবিতেই একটা রহস্যময় মুখের মতো কিছু একটা দেখা যাচ্ছিল। মনে হচ্ছে এটা কোনো নারী বা পুরুষ, যার মুখে দাড়ি নেই বা এরকম কিছু নেই, এরকম মনে হচ্ছে। তবে স্পষ্টভাবে এটা নারী না পুরুষ ওভাবে বোঝা যাচ্ছে না। তবে চোখ দুটো ছিল কালো গহ্বরের মতো। এই কালো গহ্বর মনে হচ্ছে 2টো ভয়ঙ্কর গর্ত। 2টো চোখ যেখানে থাকে সেখানে 2টো গর্তের মতো, আর জিহ্বার মতো কিছু একটা দেখা যাচ্ছে। ছবিটা যদিও বা অস্পষ্ট, তবে মুখমণ্ডলে এক বিকৃত হাসি যে ছিল এটা বোঝা যাচ্ছে। এদের মধ্যে আরেকজন ছিল, যার নাম হচ্ছে তারেক। এই তারেক ভাই আবার বেশ ভীতু প্রকৃতির একজন মানুষ ছিলেন। তিনি চিৎকার করে উঠলেন যে, এই পালা পালা রে, আমাদেরকে মেরে ফেলবে। এখন তারা কিন্তু সেতুর মাঝ বরাবরও ছিল না, ওই সেতুর এক সাইডে বাইক রেখে কিন্তু উঠে এসেছিল। মাঝ বরাবরও তখন আসেনি,
এই কারণে তাদের বাইকের কাছে দৌড়ে যাওয়াটা কিন্তু তাদের জন্য সহজ ছিল। তারা তাদের বাইকের দিকে দৌড়ানো শুরু করলো। হঠাৎ করে তাদের মোটর বাইকের ইঞ্জিন নিজে নিজেই স্টার্ট হয়ে গেল, আর তারা দেখলো যে স্টার্ট হয়ে এই বাইকটা নিজে নিজেই ঘুরে তারা যেই পথ দিয়ে সেতুতে উঠেছিল ওই পথের দিকে যাওয়া শুরু করেছে। তারা তো বাইকের পেছনে দৌড়ানো শুরু করেছে। হঠাৎ করে বাইকটা খুবই দ্রুত গতিতে চলতে চলতে মনে হলো অদৃশ্য হয়ে গেল। চার বন্ধু তো দিশেহারা, হায় হায় এখন কি হবে, মোটর বাইকও গায়েব হয়ে গেল। তখন তাদের কাছে মনে হলো অসংখ্য মানুষ তাদেরকে ঘিরে রেখেছে, যেই মানুষগুলোকে তারা দেখতে পাচ্ছে না। মনে হচ্ছে এই মানুষগুলো একে অন্যের সাথে ফিসফিস করে কথা বলছে। বাতাসটা ভারী হয়ে ওঠে, তাদের দম বন্ধ হয়ে আসছিল। সবাই তো ভয়ে ঘামতে শুরু করেছে, যাবোটা কোথায় এখন, বাইকও তো নাই, কোন দিকে দৌড় দিব, সেতুর উপরের দিকে যাব নাকি এখন শহরের ভিতরে ঢুকে যাব। এর মধ্যে কি হয়, এই রায়হান ভাইয়ের বুকে হঠাৎ করে ব্যথা শুরু হয়। সে মাটিতে বসে পড়ে, আর তারেক ভাই উনি সজীব ভাইকে অনুরোধ করে যে সজীব কিছু একটা কর, আমরা তো মনে হয় মরেই যাব এইবার। সজীব ভাই নিজেকে শান্ত করার চেষ্টা করলেন। উনি বুঝতে পারছিলেন এটা সাধারণ কোনো ভৌতিক ঘটনা নয়, এটা অন্য রকমের একটা ঘটনা। সে চিৎকার করে বলে উঠল, আপনারা কে, কী চান আমাদের কাছে? কোনো উত্তর এলো না, তবে ফিসফিসানির শব্দ আরও তীব্র হলো। তখনই তাদের নাকে ভেসে এলো মানুষ পোড়ানোর মতো এক ধরনের বিশ্রী গন্ধ। সজীব ভাই যে কখনো কোনো কিছু বিশ্বাসই করতো না, সেই মানুষটা এখন জোরে জোরে দোয়া দরুদ পড়া শুরু করেছে। সে যখন দোয়া দরুদ পড়া শুরু করেছে তখন এক অদ্ভুত ঘটনা ঘটলো। বাতাস যেন শান্ত হয়ে গেল, ওই ফিসফিসানির শব্দটাও কমতে লাগলো। মনে হলো তাদের আশেপাশের লোকজনের যে উপস্থিতির ভাবটা ছিল সেটাও কমে আসছে আর কি। ধীরে ধীরে সেতুর পরিবেশটা স্বাভাবিক হতে শুরু করলো। ফজরের আজানও দিয়ে দিয়েছে ইতোমধ্যে, অর্থাৎ এই বিষয়টা যে কমে যাচ্ছে এর কিছুক্ষণ পরেই ফজরের আজান দিয়ে দেয়। তারা দ্রুত যেই পথ দিয়ে সেতুতে উঠেছিল সেদিকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে যখন কিছুটা পথ এগিয়ে গিয়েছে তখন তারা দেখে তাদের বাইক দুটো এক পাশে কাত হয়ে পড়ে আছে, তবে ইঞ্জিন বন্ধ। কোনো মতন তারা তো বাইকের কাছে পৌঁছায়, তারপরে বাইক স্টার্ট দেয়। এরপর তারা দ্রুত ওখান থেকে চলে আসে। সবাই যে যার মতো বাড়িতে ফেরত আসে, তবে কয়েকদিন কেউই স্বাভাবিক ছিল না। এদের মধ্যে তারেক যে একটু ভীতু প্রকৃতির, সে ভয়ঙ্করভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। রায়হান, সজীব এরা দিনের বেলাতেও আতঙ্কে থাকত। আর এর মধ্যে এই যে সালমান নামে যে ছেলেটা, এ আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিল। তবে সবাই পরিবারকে জানিয়েছিল বিষয়টা, তারা তো তাদের মতো করে হুজুর ডেকে রুকিয়া করানোর চেষ্টা করেছে। আস্তে আস্তে তারা স্বাভাবিক হয়েছেন। এই সমস্যাও তাদের মধ্যে আর বেশি দিন গ্রো করেনি। আল্লাহর রহমতে ওনারা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যান। তবে ওনারা রাতের বেলা পরখ করার জন্য যে ওখানে ভূত প্রেত আছে কিনা এইটা দেখার জন্য অন্তত আর কখনো তারা সেতুর উপরে ওঠেন নাই। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, খুলনায় যারা রয়েছেন তাদের কারোর সাথে কি এই অভিজ্ঞতা হয়েছে? যদি হয়ে থাকে আমাদেরকে কিন্তু ঘটনা পাঠিয়ে দিতে পারেন aftonthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে লিখে বা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের থার্সডে নাইটের 174তম আয়োজনে নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমরা পেয়েছি নাজমুল হক রাসেল ভাইয়ের কাছ থেকে। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ছনাটি গ্রামে। এর আগে ওনার একটি ঘটনা আমরা প্রচার করেছিলাম মরাচরা বিল শিরোনামে। ওইটা প্রচারিত হবার পর উনি আরও বেশি অনুপ্রেরণা পেয়েছেন নতুন করে ঘটনা সংগ্রহ করার। এরপরে উনি একটি ঘটনা পেয়েও যান। ঘটনাটি উনি পান ওনার এক স্টুডেন্টের গার্ডিয়ানের কাছ থেকে, যার নাম মনির। এই মনির ভাই
উনি এই ঘটনাটি নিজেও যেমন ফেস করেছেন, তার পরিবারও এখনও ফেস করে চলছে। মনির ভাইয়ের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ফুলপুর গ্রামে। ঘটনার সূত্রপাত যখন হয় তখন এই মনির ভাইয়ের বয়স 10-12 বছর। সালটা 1999 সাল হবে বলে উনি অনুমান করেন। তো এই মনির ভাইয়েরা এক ভাই এক বোন। দিন ওনাদের ভালোই যাচ্ছিল। স্কুলে পড়া বাদ দিয়ে যোগ দিয়েছিলেন বাবার সাথে কাজে। ওনাদের বাড়ির বর্ণনাটা কিছুটা দেয়া দরকার। ওনাদের বাড়িটা একটু আলাদা হয়ে আছে জনবসতি থেকে। বাড়ির 3 পাশে জঙ্গল, আরেক পাশ দিয়ে মেইন রাস্তায় ওঠার জন্য সরু পথ। ওনাদের ঘরের ঠিক সোজা পেছনে ছিল একটা ভয়ঙ্কর বাঁশঝাড়। ওনারা পরিবারের সবাই হঠাৎ করেই লক্ষ্য করা শুরু করলেন সন্ধ্যার কিছুক্ষণ পর থেকে ওই বাঁশঝাড়ে কতগুলো আগুনের গোলা দৌড়াদৌড়ি করত। ক্রিকেট বলের সাইজের আগুনের গোলাগুলো এভাবে ছোটাছুটি করত। রাত যখন গভীর হয়ে যেত তখন শুরু হতো তাণ্ডব। যেমন ঘরে ঢিল মারা, বাঁশঝাড়গুলো মনে হচ্ছে ভেঙে চুরে যাচ্ছে। এমন মনে হতো ওই বাঁশগুলো ওনাদের টিনের চালে লেগে চালগুলোই ভেঙে পড়ে যাবে এখন। সকালে উঠে দেখতেন সব কিছু স্বাভাবিক, যেন রাতে কিছুই হয়নি। মনির ভাইয়ের বাবা উনি কবিরাজের কাছে গেলে কবিরাজ জানান একটা অন্য রকমের কথা। সেটা হচ্ছে যে এই মনির ভাইয়ের বাবা গ্রামের রাস্তায় হাঁটার সময় নাকি কয়েকটি পিশাচ শ্রেণীর জিনেদের খাবারে পা দিয়ে সেই খাবার নষ্ট করে ফেলেছিলেন। এরপর থেকেই ওই পিশাচ শ্রেণীর জিনগুলো এই বাড়ির পিছনে লেগেছে। এই কথা শুনে ওনার আব্বা তো কিছুই মনে করতে পারেন না যে কখন, কোন পরিস্থিতিতে, কোন সময়ে, কবে এই কাজটি হলো। উনি তো কিছুই বলতে পারেন না। ওই কবিরাজের কাছ থেকে কিছু পানি পড়া, তেল পড়া এগুলো নিয়ে চলে আসছিলেন। যেহেতু বাঁশঝাড় থেকেই সমস্যা, তাই এই মনির ভাইয়ের বাবা সিদ্ধান্ত নিলেন যে বাঁশঝাড়টা কেটে ফেলা হবে। সেই সিদ্ধান্তের পর একটি ঘটনা ঘটে। মনির ভাইয়ের আব্বু যখন পরামর্শ করেছেন যে বাঁশঝাড়টা কাটা হবে, সিদ্ধান্ত নেওয়া হলো। এরপর ওনাদের এক প্রবাসী আত্মীয় স্বপ্নে দেখেন যে কিছু অবয়ব তাকে বলছে যে এই বাঁশঝাড় যেন না কাটা হয়, কাটলে বড় ক্ষতি হবে। এই প্রবাসী আত্মীয় স্বপ্নের কথা ওনাদেরকে সরাসরি না জানিয়ে জানিয়েছেন ওনাদের থেকে অনেক দূরে থাকেন এক ভাবির কাছে। তখন তো সবার কাছে মোবাইল ফোন ছিল না। উনি হয়তোবা ল্যান্ড ফোনে ফোন করে জানিয়েছিলেন। এখন ওই ভাবি তো ওনাদেরকে এই বিষয়টা টাইমলি জানাতে পারেননি। হয়তোবা তারও ব্যস্ততা ছিল, আজ যাব কাল যাব জানানোর জন্য। এই করতে করতে এদিকে হয় কি, সিদ্ধান্ত অনুযায়ী বাঁশঝাড় ওনারা কেটেও ফেলেছেন। বাকি রাখা হয় অনলি 4টা বাঁশ। এই বাঁশঝাড় কাটার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা যিনি পালন করেছিলেন তিনি হচ্ছেন এই মনির ভাই নিজেই। 4টা বাঁশ কি মনে করে রেখে দিয়েছিলেন, চিন্তা করলেন থাক এই বাঁশগুলো। এদিকে বাঁশ কাটার পর থেকেই ওনাদের ঘরের সবাই বেশ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণ অবশ্য ওই সময়ের মতো ওনারা সেভাবে বুঝতে পারেন নাই। একদম গুরুতর অসুস্থ বিষয়টা এরকমও না। তো এই বাঁশঝাড় কাটার 2-3 দিন পর পাশের বাড়ির এক চাচি এসে বলে ওই বাঁশঝাড়ে যে বাকি 4টা বাঁশ রয়েছে এই বাঁশগুলো নাকি তার লাগবে। ওনারা অনুমতি দিয়ে দিলেন। ওই চাচি নিজ হাতে ওই বাঁশগুলো কাটলো, বাঁশগুলো নিয়েও গেল। বাঁশ কাটার পর সন্ধ্যা থেকে তার উঠল প্রচণ্ড জ্বর। তার থেকে ভয়ঙ্কর একটা ঘটনাও ঘটে গেল ওই বাড়িতে। ওই চাচির একটা বড় ষাঁড় গরু ছিল। ওই ষাঁড়টা বেশ শক্তিশালী ছিল, বেশ সুঠামদেহী ছিল। ওটাকে উনি বিক্রি করে বেশ মোটা অঙ্কের টাকা আয় করবেন ওই চিন্তা করেই ষাঁড়টা উনি লালন পালন করছিলেন। বিক্রির উপযোগীও হয়ে গিয়েছিল, মানে হাটে তোলার উপযোগী হয়ে গিয়েছিল। ওই ষাঁড়টাকে উনি খুব পছন্দ করতেন, ভালোবাসতেন, নিজের হাতে গোসল করিয়ে দিতেন, খাবার খাওয়াতেন। ওই ষাঁড়টাকে একটা জায়গায় বেঁধে একটা চারি থাকে যার মধ্যে খাবার দেওয়া হয় আর কি, মাটির হয়ে থাকে এই জিনিসটা। তো ওই চারিতে উনি খাবার দিতেন, অধিকাংশ সময় বেঁধেই রাখতেন আর কি, খুব যত্নআত্তি করতেন। তো উনি ওই চারিতে
খাবার খাওয়াচ্ছিলেন। খাবার দিয়ে উনি কিছু জরুরি কাজ করার জন্য একটু দূরে সরে গিয়েছেন, যেটা সবসময় করেন আর কি। কিছুক্ষণ পর এসে দেখেন ওই গরুটা অর্থাৎ ওই ষাঁড়টা মরে পড়ে আছে। হঠাৎ করে সুস্থ স্বাভাবিক একটা ষাঁড় গরু কীভাবে মারা গেল? তার আগে কোনো অসুস্থতা ছিল না, কয়েক মিনিট আগেও অসুস্থতা ছিল না, এখন হঠাৎ করে মারা গেল, এটা কিভাবে সম্ভব? মনির ভাইয়ের পরিবার যখন এই কথাটা শুনলেন তখন ওনারা তো বুঝতে পেরেছেন ঘটনাটা কে ঘটিয়েছে। এদিকে ওনাদের ঘরে ওনার আব্বা আম্মা দুজনই অসুস্থ, তবে ওনার যে ছোট বোন ছিল সে আবার একটু কম অসুস্থ হতো। তবে সবচেয়ে বেশি জটিলতা দেখা দিল মনির ভাইয়ের আম্মার সাথে। তার অবস্থা সবসময় খারাপ হয়ে যেত। বাঁশঝাড় কাটার পর থেকে হঠাৎ করে ওনার খিঁচুনি উঠত, মানুষ স্ট্রোক করলে যেরকম অবস্থা হয়ে যায় অনেকটা ওই রকম হতো, চোখ লাল টকটকে হয়ে যেত। এর থেকেও আর একটা জটিল সমস্যা শুরু হয়, সেটা হচ্ছে ওনার আম্মার মাথায় জট বাঁধা শুরু করে। একবার জট কাটলে আরেকবার আর এক রকমভাবে জট উঠত। ওনার আম্মার মাথায় নাকি 3 ধরনের জট হয়। এই ধরনের জটগুলোর নাকি ভিন্ন ভিন্ন নাম রয়েছে, শিবের জট, তারপরে এরকম ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এটা অবশ্য অন্য নাম কি নাম অন্য দুটা সেটা অবশ্য উনি বলতে পারেন নাই। এই সমস্যা শুরু হওয়ার পর বিভিন্ন জায়গায় ওনার আম্মাকে নিয়ে যাওয়া হয়, দেখানো হয়, অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। হুজুররা দেখেন, কবিরাজ দেখেন, দেখার পর তারা তাদের মতো করে ঝাড়ফুঁক করে দেন, তদবির দেন, কয়েকদিন ভালো থাকে, আবার আগের মতো শুরু হয়ে যায় সব কিছু। এইসব ঘটনার মধ্যে আবার শুরু হয় নতুন একটা ঘটনা। ওনার বোনের বিয়ে নিয়ে কথা হচ্ছে, ভালো পাত্রও পেয়ে যান সেই অনুযায়ী। তো বিয়ের তারিখও ঠিক হয়। বোনের যেদিন বিয়ের আর অল্প কিছুদিন বাকি, কোথা থেকে যেন একটা মেয়ে আসছে ওনাদের বাড়িতে বেড়াতে। সে পরিচয় দেয় সে তার বোনের বান্ধবী। এখন বিয়ের কিন্তু তখনও 4-5 দিন বাকি, এত আগে কেউ আসবে এটা তো ওনারা চিন্তা করেন নাই। ওনারা তো সেভাবে কাউকে দাওয়াতও দেন নাই। এখন একজন চলে আসছে, মান সম্মানের দিকে লক্ষ্য করে ওনারা আসলে কিছু একটা বলেন নাই। আর এই যে বান্ধবী, এই বান্ধবীকে ওনার বোন তো চিনতেন, ওনার বড় বোনের বিয়ে আর কি, যদিও বা ঘটনার মধ্যে আমরা একবার ছোট বোন বলে ফেলেছি, মূলত তার বড় বোন। তো এখন এই মেয়েটাকে ওনার বোন আসলে ওভাবে চিনতেও পারছেন না, একটু চেনেন আবার চেনেন না, চেনা চেনা লাগে। এখন তাকে তো দাওয়াত দেওয়া হয় নাই, তবে একটা পর্যায়ে এসে ওনার বড় বোন বুঝতে পারেন যে হ্যাঁ এই মেয়েটাকে উনি চিনছেন, একটা সময় তার সাথে পরিচয় হয়েছিল, যদিও বা অনেক দিন দেখা সাক্ষাৎ নাই। ওই মেয়েটা বলে যে হঠাৎ করে শুনলাম যে তোর বিয়ে, অনেক দিন দেখা সাক্ষাৎ নাই, চিন্তা করলাম যে আমার তো কাজকর্ম নাই, এই মুহূর্তে ফ্রি আছি, চলে আসি। এদিকে ওনার বাড়িতে তো বিভিন্ন ধরনের সমস্যা চলছিল। আর মনির ভাইয়ের বোন যখন চিন্তা করলেন যে যাক একজন লোক তো পাওয়া গেল, বিয়ের সময় তো বেশ কিছু কাজেও তো মানুষের দরকার হয়, মেয়েটা থাক এই কয়েকদিন, কাজে লাগবে। এই মেয়েটা আসার পর থেকে মনির ভাইয়ের বোনের সাথে এমন ভাব জমানোর চেষ্টা করেছে, মনির ভাইয়ের বোনও এই মেয়ের কথায় তার সাথেও আন্তরিকতা আসলে সৃষ্টি করে ফেলেছেন। মনির ভাইয়ের বোন রাত্রেবেলা ঘুমানোর সময় এই মেয়েটা তার সাথেই ঘুমাতো। এইভাবেই চলছে কয়েকটা দিন। তো বিয়ের পরপরই, অর্থাৎ বিয়ের পরপর বলতে যেদিন বিয়ে হয়ে গেছে ওই দিন তো মনির ভাইয়ের বোন সে শ্বশুরবাড়ি চলে গেছে। ওই দিনই ওই মেয়েটা কাউকে কিছু না বলে চলে যায়। এমন ঘটনা ঘটার পর মনির ভাই, ওনার আব্বা আম্মা ওনারা চিন্তা করেছেন যে বিয়ের বাড়িতে তো আসলে অনেক লোকজন থাকে, অনেক আত্মীয় স্বজন থাকে, তাকে তো আসলে অনেকেই চেনে না, হয়তো বা লজ্জা শরমে চলে গেছে, যাওয়ার সময় কাউকে বলে যেতে পারে নাই। এটা নিয়ে আসলে ওনারা ওরকম কোনো চিন্তাভাবনা করেন নাই ওইভাবে। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে মনির ভাইয়ের বোন উনি যখন
বিয়ের পর শ্বশুরবাড়িতে চলে যাবেন, ওই অবস্থাতেও ওই মেয়েটার খোঁজ করেছিলেন, ওই মেয়েটাকে পাওয়া যায়নি। আজব ব্যাপার, উনি নিজেও অবাক হন যে মেয়েটা 4-5 দিন থাকলো আমার সাথে, কত কথা বললাম, এখন আমি শ্বশুরবাড়ি চলে যাচ্ছি বিয়ের পর, মেয়েটা নাই। যাই হোক, উনি ওইভাবে আর এটা নিয়ে চিন্তাভাবনা করার সময় পান নাই। বাপের বাড়ি ছেড়ে উনি শ্বশুরবাড়ি চলে যাচ্ছেন, মন টন তো খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। এই জন্য এটা নিয়ে আসলে অত কথা বলা, অত চিন্তাভাবনা করার মতো মানসিকতা তার ওই সময়ের প্রেক্ষাপটে ছিল না। উনি তো শ্বশুরবাড়ি চলে গেছেন। কয়েকদিনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর কিছু ঘটনা। কয়েকদিনের মধ্যেই ঘটনা শুরু হয় ওনার বোনের সাথে। তার আচরণ উল্টোপাল্টা হয়ে যায়, পাগলের মতো আচরণ শুরু হয়ে যায়, স্বামীর সাথে আচরণ খারাপ হয়ে যায়। একদম সুস্থ স্বাভাবিক মেয়েটা কয়েকদিনের মধ্যেই এরকম আচরণ শুরু করে দেয়। বোনের হাজব্যান্ড তিনি এই মনির ভাইয়ের বোনকে মনির ভাইদের বাড়িতে পাঠিয়ে দেন এই অবস্থার কারণে, কারণ কোনোভাবেই তাকে রাখা যাচ্ছে না ওখানে। এই ঘটনার পর ওনারা চিন্তা করেছেন যে ওই যে বাঁশ কাটা হয়েছে, তারপরে আগে থেকে কিছু সমস্যা তো চলছে, হয়তোবা এই কারণেই এই সমস্যার সূত্রপাত হয়েছে। তারপরও ওনারা এই সমস্যার সমাধানের জন্য ভালো একজন কবিরাজের কাছে গিয়েছেন। কবিরাজ যেটা শোনান, এটা শুনে তো ওনারা একদম তাজ্জব হয়ে যান। কবিরাজ বলেন যে মনির ভাইয়ের বোনের সাথে যে ঘটনা ঘটছে, এটা ওই জিনেদের কাজ না, অন্য আর একটা ঘটনা ঘটেছে, আর এটা ঘটানো হয়েছে। কবিরাজ জানান যে এই মেয়েটাকে ভয়ঙ্কর রকমের কালো জাদু করা হয়েছে। কবিরাজ বলেন যে এই মেয়ের বিয়ের কয়েকদিন আগে একটা মেয়ে আসছিল না, এই মেয়ে মূলত একটা গুপ্তচর ছিল। এই মেয়ে কিছু জিনিস সংগ্রহ করে নিয়ে যায়। যখন মনির ভাইয়ের বোন রাত্রে ঘুমিয়েছে ওই মেয়ের সাথে, তখন ওই সময়টাতে ওই মেয়ে মনির ভাইয়ের বোনের মাথার চুলের কিছু অংশ কেটে নিয়েছে, তার নখের কিছু অংশ কেটে নিয়েছে, তার ব্যবহৃত কিছু কাপড় সংগ্রহ করেছে। তার থেকেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে, বিয়ের দিন এই মনির ভাইয়ের বোনকে যেখানে গোসল করানো হয়েছিল ওই জায়গার কাদামাটি সে একটি কৌটার মধ্যে সংগ্রহ করে নিয়েছিল। আর এই জিনিসগুলো নিয়ে মনির ভাইয়ের খালাতো ভাইকে দিয়েছে। মূলত এই খালাতো ভাই মনির ভাইয়ের বোনের উপর ক্ষিপ্ত হয়ে কমলাকান্দা বা কলমাকান্দা বলে, এটা হয়তো বা ওই নেত্রকোনার ওই দিকের কোনো একটা জায়গা আর কি। তো এইখানে বসবাসকারী গারো উপজাতিদের কোনো এক তান্ত্রিককে দিয়ে ভয়ঙ্কর কালো জাদু করানো হয়েছে। তো ওই হুজুর জানান যে এই কালো জাদু কাটানো এই মুহূর্তে সম্ভব নয়, এটা দীর্ঘ সময় লাগবে, তবে তাতে আসলে এই মেয়ের ক্ষতি আরও বেড়ে যাবে। যারা কালো জাদু করেছে তাদেরকে দিয়েই এই সমস্যার সমাধান করতে হবে, এরা এই জাদুর উপকরণ নষ্ট করে দিলে ঠিক হয়ে যাবে। এখন কি আর করা, সেখানে যেতে হবে। যেহেতু ওই জায়গার কথাটা জানিয়ে দিয়েছেন ওই কবিরাজ পুঙ্খানুপুঙ্খভাবে, তখন ওনারা সেখানে যাওয়ার প্রস্তুতি নেন। যখন প্রস্তুতি নিয়েছেন তখন এই কাজের দায়িত্ব এসে পড়ে মনির ভাইয়ের উপরে। উনি নেত্রকোনার সেই কলমাকান্দাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, সেখানে যানও। তো ওই উপজাতির নেতৃস্থানীয় ব্যক্তি যিনি, তার সাথে কথা বলেন। তার সাথে কথা বলার পর উনি বলেন যে হ্যাঁ, এরকম একটা ঘটনা তো ঘটছে, আমরা জানি, তবে তুমি তো বাবা আসতে দেরি করে ফেলেছ। ওই জিনিসগুলো যেগুলো দিয়ে জাদু করা হয়েছে এগুলো তো এই কয়দিনে নষ্ট হয়ে গেছে। আর এই জিনিসগুলো এত দ্রুত নষ্ট হয়, এটা এমন একটা জাদু খুবই দ্রুত নষ্ট হয়ে যায়। চুল সহজে নষ্ট হয় না মাটির নিচে থাকলেও, কিন্তু এই জাদু করার পর এগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আর এই জিনিসটার সাথে সাথে যেই মেয়ের উপর জাদু করা হয়েছে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে ভেতরের যে অর্গানগুলো, সেগুলো নষ্ট হতে থাকে। এই জাদু এখন ঠিক করা তো সম্ভব হবে না। হ্যাঁ, করতে পারবো, তবে পরিপূর্ণভাবে এটা
কখনোই ঠিক হবে না, সারা জীবন এটা বয়ে বেড়াতে হবে। একটা জিনিস হতে পারে, সে হয়তোবা মারা যাবে না, তবে তার সমস্যা কিন্তু থেকেই যাবে। কি আর করা, মনির ভাই এতেই রাজি হন, অন্তত বোনটা বাঁচুক। এরপর ওই গারো উপজাতির যিনি নেতা ছিলেন, উনি একজন তান্ত্রিককে বলেন যে তুমি এই জিনিসটা তো করছিলা, এটা সলভ করে দাও, অর্থাৎ এটা সমাধান করে দাও। উনি নেতার কথা শুনে বলেন যে ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। এদিকে মনির ভাই উনি তো আসছেন বাড়িতে আসার পর ওই খালাতো ভাইকে মারার জন্য বড় একটা ধালো দা নিয়ে উনি রওনা দিয়েছেন। এখন ওই খালাতো ভাইকে যদি উনি মেরে ফেলেন, তাহলে তো অনেক ধরনের মামলা মোকদ্দমা, এই ঝামেলায় পড়তে হবে। এমনিতে পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা চলছে, কিন্তু ওনার এত রাগ হয়েছে যে আমার বোনের এত বড় ক্ষতি সে কেন করলো, তার সাথে কি এমন শত্রুতা যে এমন ক্ষতিটা করলো, এভাবে নোংরাভাবে কালো জাদু করলো। শেষ পর্যন্ত দা নিয়ে তার কোনো ক্ষয়ক্ষতি করতে পারেননি, কারণ হচ্ছে এই মনির ভাইয়ের মা বাবা বাধা দিয়েছিলেন। কেননা এই যে তার খালাতো ভাই কাজটা করলো, এটার তো আসলে কোনো প্রমাণ নাই, সেই করেছে। কবিরাজের কথাই তো কাউকে এভাবে দোষী সাব্যস্তও করা যায় না। আর ওই মেয়েটার খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না, সে যে কোথায় চলে গেছে, যেই মেয়েটা এসে কাজটি করেছিল, হয়তোবা তাকে অন্য কোথাও সরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন দিক চিন্তা করে শেষ পর্যন্ত এটা নিয়ে আর মনির ভাই আগান নাই, কারণ এখন কোনো মামলা মোকদ্দমায় ফেসে গেলে এমনিতেই পরিবারে বিভিন্ন ঝামেলা চলছে, আরও ঝামেলা সামনে উদ্ভব হবে। আল্লাহর উপর বিচার দিয়ে পরবর্তীতে উনি ওনার রাগকে নিয়ন্ত্রণ করেন। এই যে মনির ভাইয়ের যেই বোন, তার যে বিয়ে হয়েছিল, ওখান থেকে ছাড়াছাড়ি হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। এরপর কিছুটা আস্তে আস্তে স্বাভাবিক হন, যেহেতু ওই যে জাদুটা কেটে দেওয়া হয়েছিল। বেশ কিছুদিন পর আবার আর একটা জায়গায় তাকে বিয়ে দেওয়া হয়, আল্লাহর রহমতে সেখানে তার 2টো সন্তান হয়। তবে ওই যে জাদুটা করা হয়েছিল, ওইটার প্রভাব কিন্তু পুরোপুরি কাটেনি। এখনও ওই প্রভাবে তার মধ্যে অনেক ধরনের সমস্যাই দেখা যায়, তবে ওই পাগলামি ভাব বা এরকম কিছু এইটা এতটা নাই, শারীরিকভাবে যে অসুস্থতাগুলো থাকে। তবে সমস্যা যেটা হলো সেটা হচ্ছে দ্বিতীয় বিয়ের পর মনির ভাইয়ের বোনের সাথে সমস্যা বেশি না হয়ে শুরু হলো তার স্বামীর সাথে। তার স্বামী অস্বাভাবিক আচরণ করা শুরু করলো। এটা কেন হলো? জাদু তো হয়েছিল তার বোনের সাথে। পরে জানা গেল আর একটা ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে তার বোনের হাজব্যান্ডকে এই হাজব্যান্ডের যিনি বড় ভাই, অর্থাৎ তার বোনের হাজব্যান্ডের বড় ভাই, এই বড় ভাইয়ের বউ আবার জাদু করেছে সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। এই কারণেই মূলত তার বোনের হাজব্যান্ডের মধ্যে অস্বাভাবিক আচরণ শুরু হয়ে গেছে। প্রিয় লিসেনার্স, দেখুন কি একটা ভয়ঙ্কর ব্যাপার। প্রথমে মনির ভাইয়ের বোনকে জাদু করলো তার খালাতো ভাই, প্রথম সংসার ধ্বংস হয়ে গেল। আবার দ্বিতীয় বিয়ে হলো, সেখানে স্বাভাবিকভাবেই সব কিছু চলছিল, 2টো সন্তানও হলো আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এরপরে জাদু করলো কে? তার হাজব্যান্ডেরই বড় ভাইয়ের বউ। তাকে মেরে ফেললে সব সম্পত্তি তাদের হাতে চলে আসবে। তো এই যেই সমস্যাটা, এই সমস্যাটা এখনও চলমান রয়েছে। এখনও ওই বাঁশঝাড়ের পিশাচগুলো লেগে আছে। মাঝে মাঝেই এই মনির ভাইয়ের চোখ নাকি খুব ভয়ঙ্কর রকম লাল হয়ে যায়। তার শরীরেও বিভিন্ন ধরনের উপসর্গ এখন দেখা যায়। এখনও তার মাকে সুস্থ করার জন্য চেষ্টা করেই যাচ্ছেন। উনি বর্তমানে ময়মনসিংহের ভালুকাতে একটি গার্মেন্টসে কর্মরত রয়েছেন এই মনির ভাই। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন যে মানুষের আচরণ বা বিভিন্ন বিষয়গুলো কতটা নিচে নামলে এই কাজগুলো একজন আরেকজনের উপর করতে পারে। এই ঘটনার মধ্যে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার রয়েছে। শুরুটা হলো কিন্তু অদ্ভুত একটা ব্যাপার দিয়ে, যিনি করেছেন তিনি বলতেও পারেন না কিভাবে এটা হয়েছে। মানে মনির ভাইয়ের আব্বা
উনি কীভাবে পিশাচদের খাবার নষ্ট করেছেন উনি জানেন না। এরপর থেকে শুরু হলো বাঁশঝাড়ে ওই পিশাচদের উৎপাত। তারপর বাঁশঝাড় কাটা হলো, এরপর আবার তার বোনের উপর কালো জাদু করা হলো, সংসার ধ্বংস হয়ে গেল। দ্বিতীয় বিয়ে হলো, সেখানে তার স্বামীর উপরে কালো জাদু করেছে তার স্বামীর বড় ভাইয়ের বউ। কিভাবে একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া যায়, এই ঘটনার মধ্যে কিন্তু আমরা সেটা জানতে পারলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আমরা সবসময় সতর্ক থাকার চেষ্টা করব। আমি মাঝে মাঝে বলি, যিনি কালো জাদু বিশ্বাস করেন না তাকে ক্ষতি করা সবচাইতে সহজ কাজ। কেননা তিনি তো বুঝতে পারবেন না সমস্যাটা কি, উনি ডাক্তারের কাছে দৌড়াবেন, ওনাকে বললে উনি হুজুর কবিরাজের কাছে যাবেন না, রুকিয়া করাবেন না, ততদিনে ক্ষয়ক্ষতি যা হবার হয়ে যাবে। আর যারা এগুলো বিশ্বাস করেন তারা বুঝতে পারেন যে কেন এটা হচ্ছে, তখন তারা দ্রুত সমাধানের দিকে যেতে পারেন। আল্লাহ চাইলে তখন সমাধান হয়েও যায়। কালো জাদু যে আছে এটা কিন্তু পবিত্র কোরআনেও একাধিকবার রয়েছে। সেহের শব্দটার অর্থ হচ্ছে জাদু। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও কালো জাদু করা হয়েছিল। সূরা ফালাক, নাস কিন্তু এই প্রেক্ষাপটেই নাজিল হয়েছিল। আমরা কিন্তু অনেকেই জানি না সূরা ফালাক, নাস নাজিলের প্রেক্ষাপটটা কী ছিল। আর এই না জানার কারণে আমাদের মধ্যে অনেক মুসলিম ভাইরা রয়েছেন যারা কোরআন পড়েন, হাদিস পড়েন, কোরআন হাদিস বিশ্বাস করেন, অথচ কালো জাদুর বিষয়টা বিশ্বাস করতে চান না। তাবিজ করে যে কারো ক্ষতি করা যায় এটাও বিশ্বাস করতে চান না, যে তাবিজের আর কি আছে, তাবিজ কবজ বিশ্বাস করি না। এগুলোতে মানুষকে কতটা ক্ষতি করতে পারে এটা কিন্তু আমাদের আসলে বোধগম্য হয় না, কারণ এগুলো জাদুর উপকরণ। আর জাদু করার ফলে একটা মানুষের শরীরের এত ভয়ঙ্কর ক্ষতি হয়, যিনি জাদুগ্রস্ত হয়েছেন তিনি বুঝতে পারবেন এর যন্ত্রণাটা কতটা ভয়ঙ্কর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম রোমান। ওনার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়। ওনার গ্রামের নামটি আমাদেরকে দিয়েছেন, সঙ্গত কারণে গ্রামের নামটি উল্লেখ করতে নিষেধ করায় সেটা আমরা বলছি না। ঘটনাটি ওনার বাবার সাথে ঘটে যাওয়া। ওনার বাবা তখন খুলনায় একটি জুট মিলে চাকরি করতেন। ওই জুট মিলটার নাম ছিল আলিম জুট মিল। 1985 সালে ওনার বাবা চাকরি শুরু করেন। চাকরির সুবাদে ওনার বাবার সাথে ওই একই মিলে কর্মরত আরেকজনের সাথে খুবই ভালো সম্পর্ক সৃষ্টি হয়। তো দুজনের মধ্যে বেশ ভালো অন্তরঙ্গ সম্পর্ক। একদিন ওনার বাবা খেয়াল করেন যে ওই ব্যক্তিটা খুবই মন খারাপ করে বসে আছে। যখন রোমান ভাইয়ের বাবা জিজ্ঞেস করেছেন যে কি ভাই, ঘটনা কি, তখন উনি বলেন যে ভাই, আমার ভাই অসুস্থ, তো আজকে তার অপারেশন। তখন উনি আবার জিজ্ঞেস করছেন যে ও তো কোথায়, কোন হসপিটালে অপারেশন হচ্ছে। তো উনি আবার উত্তর দেন, না না, হসপিটালে না, অপারেশন বাসাই হবে, আজকে রাতেই হবে। উনি তো অবাক হয়ে যান যে এ কি বলে, অপারেশন কি আবার বাসায় হয় নাকি? বাসায় কীভাবে অপারেশন করবে? অপারেশন থিয়েটার তো হসপিটালে থাকে, এটা কিভাবে সম্ভব? এটা উনি চিন্তা করলেন। এরপর আবার জিজ্ঞেস করলেন যে তার সমস্যাটা কি, কী হয়েছে? ছোটোখাটো কোনো সমস্যা যেটা বাসায় অপারেশন হবে? তখন আবার উত্তর দেওয়া হয়, বা তাকে উত্তরে বলেন ওই লোকটা যে তার নাড়িতে ঘা হয়েছে, ডাক্তার বলেছে এই লোকটা বাঁচবে না, অর্থাৎ আমার ভাই বাঁচবে না। খুলনার এমন কোনো ডাক্তার নাই যে আমি দেখাতে বাদ দিছি, এখন কেমো দিয়ে রাখতে হচ্ছে। তখন রোমান ভাইয়ের বাবা জিজ্ঞেস করলেন, আচ্ছা এত গুরুতর অবস্থা, বাসায় অপারেশন কিভাবে হয়? তখন ওই লোকটা বলেন, আচ্ছা ভাই বলবো না, আল্লাহর রহমতে সমস্যার সমাধান হোক, এরপর ইনশাল্লাহ বলবো। তখন রোমান ভাইয়ের বাবা আর কিছু বলেন নাই। এরপর উনিও বাসায় চলে আসছেন, ওই লোকটা বাসায় চলে গেছে। এর কয়েকদিন পর ওই লোকটা বলে, আলহামদুলিল্লাহ ভাই, অপারেশন ভালোভাবে হয়েছে, অনেকটাই সুস্থ আমার ভাই। তখন রোমান ভাইয়ের বাবা সব কিছু জানতে চাইলেন যে ঘটনাটা কী।
তখন ওই লোকটা বললেন যে উনি যশোরের নোয়াপাড়ায় একজন হুজুর রয়েছে, তার কাছে আসা যাওয়া করেন, তার কাছ থেকে তালিম নেন, বিভিন্ন ওজিফাগুলো পাঠ করেন। তো সেই হুজুরের নাম বলে অনেকেই চিনে ফেলবেন, এই কারণে হুজুরের নামটি বলেন নাই রোমান ভাই। রোমান ভাইয়ের বাবা বললেন যে হুজুর উনি তোমাকে বিশেষ কোনো কাজে নিয়োজিত করেছেন কি? তখন বললেন যে হ্যাঁ, আমি একটা বিশেষ কাজ করি। প্রতি বৃহস্পতিবার রাতে আমার কাছে এক বক্স টাকা আসে। মূলত এই বক্সটা আমার কাছেই থাকে। বৃহস্পতিবারের দিন এই বক্সটা আমি খুলি। কে দেয় টাকা, কোত্থেকে আসে টাকা, এটা আমি ঠিক বলতে পারি না। আমি খুলনার টুটপাড়া কবরস্থানে এই টাকাটা পৌঁছে দিয়ে আসি। হুজুর এই বক্স দিয়েছে, হুজুর বলতে পারবে এই টাকাটা কোত্থেকে আসে। আমার জানার এখতিয়ার নাই, আমি শুধু সপ্তাহের ওই নির্দিষ্ট দিনই খুলি আর এই টাকাটা কবরস্থানে গিয়ে দিয়ে আসি। ওখানে একটা দান বক্স আছে, সেখানে দিয়ে আসি। কবরস্থানের উন্নয়নের জন্য বা ওইটার বিভিন্ন কাজ রয়েছে, সেগুলোর জন্য এই টাকাটা ব্যবহৃত হয়। আর ওই হুজুরের কাছেই নাকি ওই ব্যক্তিটা তার ভাইয়ের বিষয়টা জানিয়েছিলেন। হুজুর প্রথম দিন শোনার পরে তেমন কোনো কথা বলেননি, বলেছিলেন যে এই বিষয়ে দেখি পরবর্তীতে আমি তোমার সাথে কথা বলবো। এর কয়েকদিন পর ওই হুজুর ওই ব্যক্তির সাথে কথা বলেন এবং বলেন যে যদি তুমি অনুমতি দাও তাহলে আমি কি কোনো ডাক্তার জিন দিয়ে তোমার ভাইয়ের চিকিৎসা করাতে পারি। যদি তারা এটা সমাধান করতে পারে, তখন ওই ব্যক্তি বলেন হ্যাঁ ঠিক আছে হুজুর, আপনি যেহেতু বলছেন, আপনি এটার সমাধানের জন্য চেষ্টা চালাতে পারেন, এটা চেষ্টা চলতে পারে কিভাবে তাকে সুস্থ করা যায়। তখন হুজুর বললেন যে আজকে রাত্রে তোমার ভাইকে একা একা ঘুমাতে বলবা, ভালো করে ঘরবাড়ি পরিষ্কার করে রাখবা, এতটুকুই বলেছিলেন আর কি। হুজুরের কথা মতো ওই রাত্রে ওই ব্যক্তি তার ভাইকে একা রুমে ঘুমাতে দিয়েছেন আর রাতের বেলা কাউকে ওই রুমে যেতেও বারণ করে দিয়েছেন। ওই রাতে তেমন কিছু হয় নাই। 2 দিন পর হুজুর দেখা করতে বলেছিলেন, তো 2 দিন পর গিয়েছেন। এরপর হুজুর বলেন যে আল্লাহর রহমতে তোমার ভাই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। জিনেরা দেখে আসছে আর আসছে শুক্রবার রাতে তোমার ভাইয়ের অপারেশন করা হবে। তুমি তোমার ভাইকে একটা রুমে রাখবা আর রাতে যাই কিছু হোক না কেন ওই রুমে যাবা না। আর 9 কেজি মিষ্টি আর কিছু ফল রাখবা আর ঘরে আগরবাতি জ্বালিয়ে রাখবা। তো কথা মতো উনি সেই কাজগুলো করেছেন। ওই রাত্রে ওনারা কেউই ঘুমাচ্ছিলেন না, কেননা রাত্রে কি হবে না হবে, ওই যে অপারেশন হবে এইটাই কিন্তু এই রোমান ভাইয়ের বাবাকে বলেছিলেন। তো ওনার ভাইকে একটা রুমে রেখেছেন, যে ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটা ওনারা ফলো করেছেন। তো রাত যখন মোটামুটি 12টার বেশি বাজে, হঠাৎ করে ওই ঘর থেকে ফিস 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 শব্দ। মনে হচ্ছে যে 5-6 জন লোক কথা বলছে উচ্চ স্বরে, কেউ ফিস ফিস করে কথা বলে যেরকমটা শোনা যায়। অনেকটা মনে হচ্ছে যে কারো গলা যদি ফ্যাস ফেসে হয়, এরকম কয়েকজন ব্যক্তি যদি একসাথে কথা বলে যেরকম শব্দ, ওই রকম কিছুটা আর কি। তো এই কথাগুলো বোঝা যায় না যে কি বলছে না বলছে। ওনারা বুঝতে পারছেন যে কিছু একটা হচ্ছে। এদিকে অপেক্ষা করতে করতে ওনারা কখন যেন ঘুমিয়ে পড়েছেন, নিজেরাও টের পান নাই। হঠাৎ করে মনে হচ্ছে যে ওই ঘরের মধ্যে ধস্তাধস্তির আওয়াজ, মনে হচ্ছে মারামারি চলছে। এরকম তো হওয়ার কথা না, এখানে তো সবাই ভালো জিন আর হুজুর তাদেরকে পাঠিয়েছেন, এমনটা তো হওয়ার কথা না। এদিকে তার ভাই তো অসুস্থ, কোনো বিপদ আপদ হলো কি না, হতে পারে যে ওই জিনগুলো চলে গেছে, এরপরে ওইখানে কোনো একটা সমস্যা হচ্ছে, ওনার ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে হাত পা ছোড়াছড়ি করছেন, এমনটা তো হতে পারে। এই চিন্তা থেকেই মূলত ওই ব্যক্তি ওই ঘরে যান। ঘরে গিয়েছেন যদিও বা, উনি চিন্তা করেছেন যে এখন আর কোনো সমস্যা নাই, অন্য কোনো সমস্যা হতে পারে। হুজুর কিন্তু বারণ করেছিলেন, তবে উনি তো ওই চিন্তা করে যান নাই। তো উনি যখন ওই ঘরে ঢুকেছেন, ঘরটা ভিতর থেকেও কিন্তু লক করা না, ওনার ভাই তো অসুস্থ, বাইরে থেকে লক করা। উনি দরজাটা খুলে যেই না ভিতরে ঢুকেছেন, উনি দেখেন 40-50 হাতের মতো লম্বা মোটা প্রায় 3 কি 4টা সাপ ওখানে দেখা যাচ্ছে।
পুরো ঘরের ভেতরে মনে হচ্ছে সাপ পেঁচিয়ে আছে, এমন একটা অবস্থা। এইটা যখন উনি দেখেছেন, ঠাস করে ওনার গালে কে যেন একটা চড় মারল। এরপর ওনার কিছু মনে নেই। ওনার জ্ঞান ফেরে পরের দিন। যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন যে উনি হুজুরের বাসায়। হুজুরের দিকে তাকাতেই হুজুর যে প্রচণ্ড রেগে আছেন এটা উনি বুঝতে পারলেন। হুজুর তাকে বেশ রাগান্বিত স্বরেই বললেন, তোমাকে আমি বারণ করছিলাম না, তুমি ঘরে যাবা না, তুমি কেন গেলে? তুমি জানো যে তুমি ওখানে যাওয়ার সাথে সাথে তুমি মারা যেতে পারতে। তখন হুজুর জানায়, তোমার ভাইয়ের অপারেশন একজন ডাক্তার জিনে করেছে। আমার অনুগত জিনেরা তাদের দেশ থেকে একজন মেইন ডাক্তার আর একজন সহকারী ডক্টর নিয়ে আসছে, মেইন ডাক্তার অপারেশন করেছে। আর সব কিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়। হওয়ার পর আমার অনুগত জিনেরা মিষ্টি আর ফল খেতে বললে তারা এগুলো খেতে রাজি হচ্ছিল না। তারা হঠাৎ করে এমন একটা বিষয় বলে বসে, এটা তাদের কাছ থেকে তারাও আশা করেনি, কারণ তারা একই গোত্রের জিন। তারা বলে বসে যে তোমার ভাইকে তারা নিয়ে যাবে তাদের দেশে, তোমার ভাইয়ের উপরে তারা কিছু কাজ করবে, আর তোমার ভাইয়ের সাথে এই দুইজন ডাক্তার জিন থাকতে চায়। এই কথা বলার পর আমার অনুগত জিনেরা কিন্তু রাগান্বিত হয়, বলে না, হুজুর তো এই কারণে তোমাকে এখানে পাঠায় নাই, আমরা তোমাদেরকে নিয়ে আসলাম তার সাথে তো লেগে থেকে তোমাদের সময় নষ্ট করার জন্য না, এরও সময় নষ্ট করার জন্য না। তুমি কাজ করেছো, তোমাকে ধন্যবাদ, তোমার জন্য হাদিয়ার ব্যবস্থা করা হয়েছে, মিষ্টি রাখা আছে, ফল রাখা আছে, তোমরা এটা খাও, এটা খেয়ে চলে যাও, এর সাথে তো তোমাদের আর কোনো কাজ নাই, এটা তো তোমাদের সাথে কথা ছিল না। তখন নাকি ওই মেইন যে ডাক্তার জিন সে রাজি হয় না, তখন আর কি বাকবিতণ্ডা হয়। তখন হুজুরের অনুগত একজন জিন আবার গিয়ে হুজুরের কাছে বলছে যে এই ঘটনা, এই ডাক্তার দুই জিন, মেইন ডাক্তার সহকারী ডাক্তার, এরা এখন অন্য সুর ধরছে। এটা বলার সাথে সাথে হুজুর রাগান্বিত হয়, যেন কি এত বড় সাহস, ওদেরকে মানুষের উপকার করার জন্য পাঠাইলাম, এখন অপারেশন করে এর পিছে আবার লেগে থাকতে চায়, এটা তো ঠিক না। তখন হুজুর কি করেছেন, আরও বেশ কিছু জিনকে পাঠিয়েছেন, পাঠিয়ে ওদেরকে দিয়েছেন বেধড়ক পিটুনি, ওই দুই ডাক্তার জিনকে, এই ধরনের আচরণের কারণে। কারণ এটা তাদের সাথে যায় না, তারা মানুষের উপকার করতে আসছে, অপারেশন করে চলে যাবে, মানুষ তাদের জন্য দোয়া করবে, আল্লাহর রহমত তাদের উপর বর্ষিত হবে। তো এটা কোন ধরনের কথা? তো যখন মারামারি হওয়ার পর তাদেরকে পিটুনি দিয়ে বিদায় করেছে, ঠিক ওই সময়ে এসে এই ব্যক্তি ঢুকেছে। ওই সময় তো ঢোকার কথা না, আর তৎক্ষণাৎ তাকে চট দিয়ে অজ্ঞান করে ফেলেছে। তো হুজুর বললেন যে ওই সময় তাদের মন মেজাজ খুব গরম ছিল, তোমার তো হঠাৎ করে ঢোকা ঠিক হয় নাই। তো উনিও বলেন যে হুজুর, আমি তো বুঝতে পারি নাই, আমি মনে করেছি যে অপারেশনের পর হয়তো বা কোনো একটা সমস্যা হয়েছে, এই জন্য সে ছটফট করছে। তো যাই হোক, এই অপারেশনের পর ওনার ভাইয়ের বুকের উপরে কিন্তু কাটা দাগ ছিল, সেলাইয়ের দাগও ছিল। মজার বিষয় হচ্ছে যে মনে হচ্ছিল যে এই সেলাইটা খুব দ্রুত শুকিয়ে গেছে, এমনটা মনে হচ্ছে। আরও 3-4 দিন আগে অপারেশন হয়েছে, সেলাইটাও খুব দ্রুত শুকিয়ে গেছে। তো আল্লাহর রহমতে এই সমস্যার সমাধান কিন্তু হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে ওই ঘরে একটা টেবিলের উপর কিছু তরল পদার্থ রাখা ছিল, কিছু ওষুধও ছিল, গাছগাছার ওষুধ। হুজুর বলেন যে এই তরল পদার্থটা গাছের ছাল পাতা দিয়ে তৈরি এক ধরনের ওষুধ, আর ওখানে যে ওষুধটা রাখা আছে এগুলা খেতে হবে একটা বিশেষ পদ্ধতিতে। হুজুর সেই বিষয়গুলো খাওয়াবে কীভাবে রুগীকে সেই বিষয়টা বলেও দিয়েছিলেন। আল্লাহর রহমতে ওনার ভাই সুস্থ হয়ে গিয়েছিলেন, একদম পরিপূর্ণ সুস্থ। জিনেদের দ্বারা অপারেশন তাকে করানো হয়েছিল। আর এরপর এই ঘটনা শোনার পর রোমান ভাইয়ের বাবা যিনি, উনি বলেন ঠিক আছে, আমাকেও তার কাছে নিয়ে যাও, এমন একজন বুজুর্গ ব্যক্তির কাছ থেকে আমিও কিছু আমল শিখতে চাই। তাকে যখন নিয়ে যাওয়া হয় তখন হুজুর খুব সাদরে রোমান ভাইয়ের বাবাকে গ্রহণ করেন, বেশ কিছু আমল দেন, ওজিফা দেন। আস্তে আস্তে উনি সেগুলো করার চেষ্টা করছিলেন। এরপর উনি একটি ছোট বই দিয়েছিলেন তাকে, বলেছিলেন যে এই বইটা তুমি পড়বা,
অন্য লোকের খুব জরুরি দরকার ছিল, এটা ধরার দরকার নাই, অর্থাৎ অন্য লোকের এটা ধরা বারণ। চলছিল সব কিছু ঠিকঠাক মতো। একদিন রাতের বেলা মিল থেকে ওনার বাবা বাসায় আসছেন, অর্থাৎ রোমান ভাইয়ের বাবা বাসায় আসছেন। রাত তখন 10টার কিছুটা বেশি। হঠাৎ করে উনি দেখতে পান ওনার সামনে বিশাল লম্বা একজন ব্যক্তি, পাঞ্জাবি পরা, জুব্বা না, মানে নর্মাল যে আমরা ফাড়া পাঞ্জাবি পরি না, এরকম একটা পাঞ্জাবি পরা, হেঁটে হেঁটে আসে, অনেক লম্বা। হঠাৎ করে এই ব্যক্তিকে দেখে উনি চমকে উঠে ওইখানে দাঁড়িয়ে পড়েন। ওই অবয়বটাই রোমান ভাইয়ের বাবার সামনে এসে লম্বা করে একটা সালাম দেন। সালামের উত্তরও রোমান ভাইয়ের বাবা দেন। ওই লম্বা অবয়বটা বলে, তুমি আজকে এই রাস্তা দিয়ে যেও না, সমস্যা হতে পারে, তুমি অন্য রাস্তা দিয়ে যাও। এই কথা শোনার পর রোমান ভাইয়ের বাবা বলেন, জি মোহতারাম, ঠিক আছে, আমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। উনি বুঝতে পারছেন ঘটনাটা কি। উনি অন্য রাস্তা দিয়ে যাওয়া যখন শুরু করেছেন, একটু পর কী যেন মনে করার পেছন দিকে তাকিয়ে দেখেন ওই অবয়বটা নাই। ঠিকঠাক মতো বাসায় চলে আসেন, পথে কোনো সমস্যা হয়নি। আর একদিন রাতের বেলা ওই যে ওই হুজুর, তারপর রোমান ভাইয়ের বাবা আর রোমান ভাইয়ের বাবার সেই বন্ধু, ওই যে অফিসিয়াল যে বন্ধু, তারা এক জায়গায় বসে মানে হুজুরের কাছে গিয়েছেন, অনেক বিষয়ে কথা বলছিলেন আর কি। তো একটা পর্যায়ে হুজুর অবশ্য নিজের বাসায় ছিলেন না, অন্য একটা জায়গায় ছিলেন। তো হুজুর বলছেন যে রাত তো অনেক হয়ে গেছে, এখন আমি বাসায় যাই। তখন রোমান ভাইয়ের বাবা বললেন যে হুজুর, অনেক তো রাত হলো, এত রাত্রে এখন গেলে তো আপনি গাড়ি পাবেন না। তখন হুজুর একটু হেসে দিয়ে বললেন যে ইনশাল্লাহ গাড়ি পেয়ে যাব। তখন অন্য দুইজন বললেন যে চলেন হুজুর, তাহলে আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। তো হুজুরকে এগিয়ে দেওয়ার জন্য যখন রাস্তায় এসেছেন, তখন এই হুজুর রোমান ভাইয়ের বাবাকে বলছেন, দেখো তো তুমি কিছু দেখতে পাও কি না। তখন রোমান ভাইয়ের বাবা বলছেন, না তো হুজুর, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন হুজুর বলেন, আমার শরীরে হাত দাও, এখন দেখো তো কিছু দেখতে পাও কি না। রোমান ভাইয়ের বাবা হুজুরের শরীরে হাত যখন দিয়েছেন, সামনের দিকে তাকিয়েছেন, উনি তো ভীষণ ভয় পেয়ে গেছেন। উনি দেখেন একটা কুমির, হুবহু একটা কুমির, কিন্তু মানুষের মতো হেঁটে আসছে। তার কিন্তু কুমিরের লেজও রয়েছে, 2 পায়ে হেঁটে আসছে। তার 2 চোখ না, একটা চোখ। এই জিনিসটা দেখে ওনার বাবা তো ভয় পেয়ে গেছেন। হুজুর তো বুঝতে পারছেন উনি কী দেখছেন। হুজুর বলতে, ভয় পেও না, এই জিনিসটা আমাদের কোনো ক্ষতি করবে না, ওই এমনিতেই চলে যাবে। এর মধ্যে দেখা গেল ওই অবয়বটা মুহূর্তেই ভ্যানিশ হয়ে গেছে। আর এর মাঝে একটা গাড়িও চলে আসছে। তো হুজুর বলেন যে এই যে গাড়ি চলে আসছে, এখন আমি যাই। এই বলে উনি গাড়িতে উঠে পড়েছেন। আর রোমান ভাইয়ের বাবা আর ওনার বাবার বন্ধু যে যার মতো বাড়িতে চলে আসেন। এই যে হুজুর ওনার বাবাকে একটা বই দিয়েছিলেন, এটা ধরা তো বারণ ছিল। একদিন ওনার মা ঘর পরিষ্কার করতে করতে ওই বইটা দেখতে পান। তো রোমান ভাইয়ের মা কৌতূহলী হয়ে যেই না বইটা ধরেছে, মনে হলো উনি হাই ভোল্টেজের কারেন্টের শক খেয়েছেন। কারেন্টের শক খেলে আমাদের পুরো শরীর যেমন ঝাঁকুনি দিয়ে ওঠে, ওই রকম একটা ঝাঁকুনি তার লাগে। আর এই ঝাঁকুনি যখন লেগেছে, উনি ঘরের একপাশে পড়ে গিয়েছেন, থরথর করে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছেন। এরপর উনি কিছুটা স্বাভাবিক হয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে যান। যখন রোমান ভাইয়ের বাবা বাসায় আসছেন, তখন ওনার বাবাকে এই বিষয়টা বলেছেন। ওনার বাবা তো খুব রাগারাগি করছে যে তুমি এই জিনিসটা কেন ধরলে, আগেই তো নিষেধ করে দিচ্ছিলাম যে ধরবা না, কী দরকার ছিল এটা ধরার। তা যাই হোক, ওই ঘটনা ও পর্যন্তই, এটা নিয়ে আর পরে সমস্যা হয়নি। 1988 সালে ওনাদের এলাকায় বেশ বড় একটা ঝড় হয়েছিল। ওই ঝড় কী বারে হয়েছিল, কয় তারিখে হয়েছিল, এই বিষয়টা অবশ্য রোমান ভাইয়ের মায়ের খুব ভালো করে মনে নাই, এই জন্য বলতে পারেন নাই। তবে ওই রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে ওই রাতে রোমান ভাইয়ের আব্বা আম্মা যেই রুমে বসেছিলেন, হঠাৎ করে রোমান ভাইয়ের আব্বা বলছেন রোমান ভাইয়ের মাকে, এই তাড়াতাড়ি এই রুম থেকে অন্য জায়গায় চলে যাই, চলো। ওনারা দ্রুত ওই রুম থেকে যখন অন্য রুমে গিয়েছেন, মাত্র কয়েক মিনিট পর ওই রুমের উপর ধপাস করে বড় একটা গাছ এসে ভেঙে পড়ে। সকালবেলা রোমান ভাইয়ের বাবা রোমান ভাইয়ের মাকে বললেন যে হঠাৎ করে কে যেন কানের কাছে এসে বলল যে হুজুর আপনাকে বলছে যে এই রুম থেকে দ্রুত বের হয়ে যান, তাই তোমাকে বললাম যে তাড়াতাড়ি অন্য জায়গায় চলো। আসলে ওই ফিস করে তার কানের কাছে নিশ্চয়ই কোনো জিন এসে বলেছিল। হুজুর কেন হঠাৎ করে এই খবরটা
দেওয়ার জন্য ওই জিনকে পাঠিয়েছিলেন, এটা কিন্তু ওনারা বুঝতে পারেন নাই। আর ওখান থেকে সরে আসার পর কেনই বা হঠাৎ করে গাছ এসে পড়লো, ঝড়ের রাত গাছ এসে পড়তেই পারে, তা গাছ যে তখন ওখানে এসে পড়বে এই বিষয়টা হুজুর কিভাবে জানলেন? কোনো জিন কি এই গাছটি ফেলেছিল? এই বিষয়টাও নিশ্চিত হওয়া যায় না। একবার হয় কি, রোমান ভাইয়ের বাবার যিনি বস ওনার অফিসের, তার বাসায় দাওয়াত পেয়েছেন, ওখানে কোনো একটা প্রোগ্রাম হবে আর কি, খুলনার ফুলতলা দামুদা নামক যে জায়গা রয়েছে ওইখানে, ওই তার বসের বাসা। তো সেখানে রাতের বেলা খাওয়া দাওয়া করে অনেকটা সময় তো পার হয়ে গেছে, রাতও হয়ে গেছে। তো বাবা তো বাসার দিকে আসছেন, ওনার হাতে একটা টর্চ লাইট ছিল, তো উনি হাঁটছেন, হঠাৎ করে খেয়াল করে ওনার সামনে একজন মহিলা হাঁটছে লাল শাড়ি পরা। ওনার বাবা এক সাইড দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে চেয়েছেন আগে আগে, তো উনি যখনই একটা সাইড দেন ওই মহিলাও ঠিক সেমভাবে সামনে চলে আসে, সেও সাইড নিয়ে সামনে চলে আসে। সে আগে আগে হাঁটছে, মনে হচ্ছে সে বুঝতে পারছে পেছন দিকে না তাকিয়েই যে রোমান ভাইয়ের বাবা কোন দিকে সাইড নিচ্ছেন। রোমান ভাইয়ের বাবা তো অবাক যে এই মহিলা কোনোভাবেই তাকে সামনে আগাতে দিচ্ছে না। অনেক সময় দেখা যায় যে আমরা পথ চলার সময় হঠাৎ করে সামনে কোনো লোক চলে আসলে সে ডান দিকে গেছে, আমরাও মনের অজান্তেই ডান দিকে যাই, সে বাম দিকে সরে গেছে, আমরাও মনের অজান্তে বাম দিকে সরে যাই। দেখা যাচ্ছে যে দুইজন বারবার এরকম করতে করতে শেষ পর্যন্ত একজনকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে গিয়েই বের হয়ে যেতে হয়। এরকম কিন্তু অনেক সময় আমাদের সাথে ঘটে থাকে, কিন্তু সেটা হয় মুখোমুখি যখন আমরা হই তখন। একদম উল্টো দিকে, যেখানে কেউ কাউকে দেখেই না, কেউ উল্টো দিকে ঘুরে আছে, কেউ কাউকে দেখছেই না, সেখানে কিন্তু এমনটা হওয়ার কথা না। মনে হচ্ছে ওই মহিলা ইচ্ছে করে সে এমনটা করছে, ওনার বাবা তো আগাতে পারছে না। কিছুক্ষণ পর বুঝতে পারলেন যে এটা তো স্বাভাবিক কিছু না, একটা মহিলা ঘোমটা পরে হেঁটে যাচ্ছে, সে বুঝতে পারে কীভাবে যে আমি ডানে যাচ্ছি না বায়ে যাচ্ছি, সে বারবার আমার সামনে চলে আসে, আগাতে দেয় না। উনি দ্রুত শরীর বন্ধ করে ফেলেন দোয়া দুরুদ পড়ে। যখন এটা পড়েছেন, পরে এক সাইড দিয়ে হাঁটা শুরু করছেন, তখন দেখেন যে এই মহিলার সামনে আসতে পারছে না। উনি তখন একটু সামনে থেকে এগিয়ে পেছন দিকে যখন খেয়াল করেছেন, মানে ঘুরে তাকিয়েছেন যে এটা কে আসলে, দেখি তো এর চেহারাটা কেমন, বারবার আমারে বিরক্ত করলো। যখন তাকিয়েছেন ওটার দিকে, উনি মারাত্মক ভয় পেয়েছেন। উনি দেখেন এই মহিলার মুখমণ্ডল এত কালো, মনে হচ্ছে একদম কয়লার মতো কালো, আর মহিলার মাথার উপরে অনেক মোটা করে সিঁদুর দেয়া, আর চেহারাটা খুবই বিদঘুটে। ওই মহিলাটা তখন বলে ওঠে, কিরে কেমন দেখলি আমাকে, আয় এদিকে আয়, এমনটা বলছে আর কি। যখন এই কথা বলেছে তখন কি মনে করে তার পায়ের দিকে নজর যায় রোমান ভাইয়ের বাবার। ওনার বাবা দেখেন যে ওই মহিলাটার পা উল্টো দিকে ঘোরানো। আমরা অনেক সময় শুনি না যে এই ভূত প্রেতনীদের পা উল্টো দিকে ঘোরানো থাকে, ঠিক তেমনটাই। আর তখন মনে হচ্ছে যে তার পাটা মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে, শূন্যে সে এক পা সামনে এক পা পিছনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর সে এগিয়েও যাচ্ছে, পা তার মাটিতে নাই। এইটা দেখার পর ওনার বাবা বেশ ভয় পেয়ে যান। যা দোয়া দরুদ আছে তখন উনি সেটাও পড়তে থাকেন। তবে উনি জ্ঞান হারান নাই আল্লাহর রহমতে। উনি আবার তার রাস্তা যেটা ছিল বাড়ির দিকে দৌড়ানো শুরু করেন। ঠিকঠাক মতোই বাসায় পৌঁছে যান উনি। তবে আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো সমস্যা না হলেও বাড়ির কাছাকাছি যখন চলে আসছেন তখন পাঞ্জাবি পরে একটা লোককে দেখতে পান, স্বাভাবিক গড়নেরই একটা লোক। ওই লোকটা দেখে বলে যে ভয় নাই ভয় নাই, আমি চলে আসছি, যাও বাসায় যাও। আর বাসায় গিয়ে হালকা গরম পানিতে গোসল করে ঘুমিয়ে পড়ো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো ওই লোকটাকে কিন্তু উনি চিনতেন না, এই লোকটা কেন আসলো, কোত্থেকে আসলো, হঠাৎ করে বলো ভয় নাই ভয় নাই, আমি চলে আসছি। উনি বুঝতে পেরেছে এটা কোনো ভালো জিন হবে। এবার আসি আমরা 2012 সালের একটা ঘটনায়। তখন এই রোমান ভাই ছোট, ওনার বয়স তখন 14 কি 15 বছর। উনি ভয় পেয়েছিলেন ওই সময়। ওই দিন ওনার বাবা মাগরিবের নামাজ বাসায় পড়েছিলেন। ওনার বাবা মাগরিবের নামাজ পড়ে জিকির করতে থাকেন। ওনার একটা ওজিফা ছিল, প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে 25,000 বার একটা দোয়া উনি পড়েন, এরপর এশার নামাজ পড়েন। তো মাগরিবের নামাজ তো পড়েছেন। যখন এই রোমান ভাই উনি চিন্তা করলেন যে আমিও বাবার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ি।
যখন রোমান ভাই নামাজ পড়া শুরু করেছেন, হঠাৎ করে ওনাদের রুমের জানালায় নক করার শব্দ হয়, ঠক 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 শব্দ। জাস্ট 2 বার হয়েছে প্রথমে। এটা শুনে চমকে যান, কী ব্যাপার, কী হইল? এর 3-4 মিনিট পর আবারও দরজায় ঠক 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 শব্দ, এটা 4 বার হয়। তো এটা যখন উনি শুনেছেন, উনি নামাজ শেষ করে দরজাটা খুলেছেন, গিয়ে দেখেন কিছু না। ওনার বাবাকে বললেন যে এই শব্দ হলো যে, গিয়ে দেখি কেউ নেই। ওনার বাবা বললেন যে ও কিছু না, তবে এরকম শব্দ হইলে তোমার দরজা খোলার দরকার নেই। এরপর থেকে প্রতিনিয়ত শোনা যেত মাগরিবের নামাজের সময়, বিশেষ করে মাগরিবের নামাজের পর যখন ওর বাবা জিকির করতে বসতেন, এই দরজায় ঠক ঠক শব্দ হতো। এটা উনি অনেকবার শুনেছেন, ভয়ও পেয়েছেন এই রোমান ভাই। তবে ওনার বাবা বলতেন যে এরকম ঠক ঠক শব্দ কখনো কখনো দুষ্টু জিনেরা জিকির ভঙ্গ করার জন্য করে, আবার ভালো জিনেরা ফজরের নামাজের সময় এসে ঘুম থেকে তুলে দেওয়ার জন্য এরকম শব্দ করে। তবে এটা নিয়ে কোনো ভয় পাওয়া যাবে না। এই যে যেই হুজুরের কথা আমরা বললাম, এই হুজুর মারা গেছেন 2016 সালে। এখন হুজুরের যে ছেলে, সেই ছেলেই দায়িত্ব নিয়েছেন তার। হুজুর মারা যাওয়ার পর ওনাদের বাসায় নানা রকম সমস্যা শুরু হয়। রাতের বেলা টিনের চালের উপর ঢিল মারার শব্দ, চালের উপর হাঁটার শব্দ, এরকম টুকটাক কিছু সমস্যা শুরু হয়। হুজুরের যে ছেলে দায়িত্ব নিয়েছেন, তাকে গিয়ে এই বিষয়টা যখন বলা হয়, তখন উনি বলেন যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, চিন্তা করো না। এই বিষয়টা কমেও যায়, বছরখানেক সব কিছু ঠিকঠাক ছিল। 2022 সালের কথা, তখন নাকি এই রোমান ভাই ফ্রি ফায়ার গেম উনি খেলতেন। একদিন রাত্রে উনি ওনার উঠানে বসে এই ফ্রি ফায়ার গেম খেলছেন। খেলতে খেলতে কয়টা বাজে ওনার খেয়াল নাই, হঠাৎ করে উনি ফোনে দেখেন রাত 2:17 কি 18 বাজে। উনি চিন্তা করেন যাই এখন রুমে চলে যাই। উনি যেই না উঠেছেন রুমে যাওয়ার জন্য, দাঁড়িয়েছেন উঠে, তখন উনি খেয়াল করলেন ওনার থেকে কিছুটা দূরে লাল শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে, আর ওনার দিকে তাকে বিশ্রীভাবে হাসছে। তবে তার চেহারাটা ওরকম ভয়ঙ্কর এরকম বলা যাবে না, তার পুরো শরীর সোনার গহনা দ্বারা আবৃত বলে মনে হচ্ছে। এটা দেখে তো উনি এক দৌড়ে রুমে গিয়ে শুয়ে পড়েছেন। এই কথা শুরুতে কাউকে বলেন নাই। এর 1 থেকে 1.5 মাস পর উনি রাতে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি দেখেন ওনার রুমের মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। একটু খেয়াল করে উনি দেখতে পান যে যেই লোকটা দাঁড়ানো, তার ঠিক কপালের উপরে একটা মাত্র চোখ, তার মুখ দিয়ে লালা গড়িয়ে গড়িয়ে পড়ছে। এটাও বুঝতে পেরেছেন, চোখটাও মনে হচ্ছে লাল টকটকে জল জল করছে। এটা দেখার পর ওনার শরীর উনি নাড়াতে পারছেন না। আর এই লোকটা হুট করে এসে ওনার গলাও চেপে ধরেছে, চেপে ধরে বলতেছে দে বইটা দে। এদিকে উনি তো কোনো কথা বলতে পারছেন না। শরীরের সর্বোচ্চ শক্তি এক করে ওনার আম্মাকে ডাক দিয়েছেন। ওনার আম্মা দ্রুত ওনার রুমে এসে যখন তার শরীরে হাত দিয়েছেন, সব কিছু ঠিকঠাক হয়ে যায়। উনি কিন্তু এসে আর কিছু দেখেন নাই যে তার শরীরের উপর কিছু ছিল কি ছিল না, এরকম কিছু দেখেন নাই। এরপর ওই যে মাসখানেক আগে উনি একটা কিছু দেখেছিলেন লাল শাড়ি পরা, এই বিষয়টাও বলেন, আর এই রাতের কথাও খুলে বলেন যে যেটা হয়েছিল আর কি। এরপর ওনার মা বলে আচ্ছা ঠিক আছে ঘুমাও, সকালবেলা দেখি তোমার বাবাকে বলে এই সমস্যার সমাধান কিভাবে করা যায় এটা নিয়ে আলোচনা করা যাবে। তো পরের দিন বিকেলবেলা দেখা গেল সেই হুজুরের ছোট ছেলে, যিনি এখন দায়িত্বে আছেন আর কি, সেই হুজুর উনি আসছেন ওনাদের বাসায়, এসে বাসা বন্ধ করে দিয়েছেন, ওনার শরীরটাও ঝাড়ফুঁক করে বন্ধ করে দেন। এরপর থেকে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি রোমান ভাইকে ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাশিতুর রহমান নাজমুল। ওনার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার 9 নং রানাগাছা ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামে। চলুন চলে যাই আমাদের এবারের থার্সডে নাইটের 174তম আয়োজনের নতুন আরেকটি ঘটনায়। আর
যেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নাজমুল ভাই, এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার নানির কাছ থেকে। আর ঘটনাটি ঘটেছিল ওনার নানির ভাইয়ের সাথে। ওনার নানির ভাইয়ের বাড়ি জামালপুরের শীতলকুশা গ্রামে। তাকে উনি নানা বলে সম্বোধন করেন। তার নাম দুলাল। সময়টা 1990 কি 95 সালের ভেতরে ঘটেছিল। নানির সময়টা ঠিক এক্স্যাক্ট বলতে পারেন নাই। তো ওই সময়ে ওই নানার যেই বসত ভিটা, তার চতুর্দিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিল ছিল। বর্ষাকালে থই থই পানি থাকতো, শীতকালেও পানি থাকতো, তবে হাঁটু সমান পানি। সাধারণত আমরা দেখি বিলে কিন্তু শীতকালে পানি থাকে না, কিন্তু ওখানে থাকতো। বর্ষাকালে পানি বেশি থাকায় মাছ পাওয়া যেত অনেক। এই বিলটা ছিল দুলাল নানার বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূরে। নানা কী করতেন, এই বিলে জাল পেতে মাছ ধরতেন, আবার চালি পেতেও মাছ ধরতেন। চালি হলো মাছ ধরার একরকম যন্ত্র, যেটা বাঁশ দিয়ে বানানো। তো ঘটনাটি ঘটেছিল এই বিলে মাছ ধরতে এসেই। বিলের এক পাশে ড্রেনের মতো একটা সরু খাল রয়েছে, বেশ বড়ই। তো এই ড্রেনেই নানা চালি পেতে মাছ ধরতেন। ভালোই মাছ পাওয়া যেত। বিশেষ করে যেই রাতে বৃষ্টি হতো, সেই রাতে মাছ ধরা পড়ার হিড়িক পড়ে যেত। এমনই এক আষাঢ় মাসের বাদলা দিনের ঘটনা। নানা এই ড্রেনে চালি পেতেছেন। দিনে ঝিরিঝিরি বৃষ্টিতে ঢালা ভর্তি করে মাছ পেতে শুরু করেছেন দুলাল নানা। সেই দিন সন্ধ্যা থেকে ভারী বর্ষণ শুরু হয়। সন্ধ্যায় নানা সেই বিলে গিয়ে একবার মাছ নিয়েও আসছেন, অনেক মাছ। চালিতে আর ধরে না। নানা তো বেজায় খুশি। যখন নানা মাছ ধরে ঢালিতে ঢেলে কাঁধে ঝুলিয়ে আসছেন, তখন পিছনের পানিতে অনেক ঝাপাঝাপির শব্দ শুনতে পাচ্ছেন। নানা বুঝতে পারলেন এ নিশ্চয়ই বড় বোয়াল মাছ হবে। এত মাছ পেয়েছেন আজ, আবার ওইদিকে বোয়ালেরও আনাগোনা। আনন্দে নানার মনটা কিন্তু নেচে ওঠে। উনি ভাবছেন, আজ রাত্রে এখানেই থাকতে হবে রে, না হলে এই বড় বড় মাছগুলো তো ধরতে পারবো না। আর এই মাছ যদি একবার চালির মধ্যে ঢুকে পড়ে, তাহলে তো চালি চুলি ভেঙে নিয়ে ওই পাশে চলে যাবে, তখন তো আবার লস হয়ে যাবে। নানা বাড়িতে আসছেন, এসে খাওয়া দাওয়া শেষ করে একটু বিছানায় গড়িয়ে নিয়েছেন যে হালকা একটু ঘুমিয়ে নিই, তারপর সারা রাত জেগে থাকবো। আর সারাদিন তো অনেক পরিশ্রম করেছেন, যার কারণে ঘুম চলে আসছে। ওনার যখন ঘুম ভেঙে যায়, তখন রাত যে কয়টা বাজে এইটা উনি অনুমান করতে পারেন নাই। কারণ বর্ষাকালে চাঁদ তারা না থাকায় সময় আন্দাজ করা কঠিন ছিল। আর গ্রামে তো ঘড়ির প্রচলন একটু কমই ছিল, আবার বৃষ্টিও হচ্ছিল। তো ঘুম থেকে ওঠার পর নানিকেও ডেকে তুলেছেন। বললেন যে হারিকেনার ছাতাটা দাও আর ঢালাটাও দাও, মাছ রাখবো তো। তখন নানি বললেন যে এখন কয়টা বাজে, এত রাত্রে বিলে না গেলে হয় না, চারদিকে টইটম্বুর পানি, কি হয় না হয়। নানা কিন্তু নানির সব কথায় ভ্রুক্ষেপ করেন না। মাছ ধরার নেশা কিন্তু বড় একটা নেশা। এই নেশা যাদের আছে, কোনো ভূত প্রেতের ভয়, কোনো ঝড় বৃষ্টি, এগুলো কিছুই কিন্তু তারা মানেন না। নানা নানির কথা না শুনে ঢালি, ছাতা, হারিকেন এগুলো নিয়ে বেরিয়ে পড়েছেন বিলের উদ্দেশ্যে। নানা কাঁধে ঢালিটা ঝুলিয়ে যখন বের হন, তখন বুঝতে পারেন যে এখন তো গভীর রাত, চারদিকে নীরব, শুধু ঝুমঝুম বৃষ্টির শব্দ। তো নানা হেঁটে যাচ্ছেন বিলের দিকে, ছাতাটা ফুটিয়ে। যেতে যেতে যখন ওই জালির বা ওই চালির কাছাকাছি চলে এসেছেন, তখন নানা একটা শব্দ শুনতে পান, চপ 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 শব্দ। মনে হচ্ছে কেউ কিছু খাচ্ছে। নানা শব্দটা শুনতে শুনতে যখন ওই চালির কাছাকাছি এসে পড়েছেন, তখন নানা হারিকেনের ঝাপসা আলোতে দেখেন ওই চালির ওখানে একটা অবয়ব চালির দিকে উপর হয়ে কিছু একটা খাচ্ছে। নানা বুঝতে পারছিলেন যে এটা মাছ খাচ্ছে। তো এই অবয়বটাকে দেখে নানা ভেবেছিলেন এটা শেয়াল টাইপের কোনো জিনিস হবে। ওই এলাকায় কিন্তু শেয়ালের উপদ্রব ছিল, মাছ খেতে আসতো। নানার হাতে একটা লাঠি সবসময় থাকতো, বেশ করে রাত্রেবেলা বের হওয়ার সময় লাঠি নিয়ে বের হতেন। আবার বৃষ্টির রাত্রে কিন্তু লাঠি নিয়ে বের হতে হতো। লাঠির উপর ভর দিয়ে কাদা রাস্তা কিন্তু পার হতে হতো, নাহলে কিন্তু স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই লাঠিটা তো ওনার কাছে ছিল। চুপি চুপি কাছে গিয়ে ওই জিনিসটাকে দিয়েছেন একটা বাড়ি। যখনই বাড়ি দিয়েছেন, সাথে সাথেই চোখের সামনে ওই জিনিসটা বাতাসে মিলিয়ে যায়। নানা তো বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে, এটা তো শেয়াল না। আর তখনই ওনার চারপাশ থেকে গড় 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 শব্দ আসছে। মনে হচ্ছে এই ডান পাশ থেকে শব্দ আসে,
এই সামনে থেকে আসছে, এই বাম পাশ থেকে আসছে, এই পেছন থেকে আসছে, কিন্তু ওই জিনিসটাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু ওই গড় 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 শব্দ উনি শুনতে পাচ্ছেন। না তো বুঝতে পারছেন যে কী ভুলটাই না উনি করেছেন। মাছ খাচ্ছে খাক এই জিনিসটা, এত রাত্রে ভুল করে যে বাড়িটা দিলেন, এখন এই জিনিসটা ক্ষিপ্ত হয়ে না জানি কি ক্ষতি করে বসে। না তাড়াতাড়ি ওই চালি থেকে ওনার ঢালিতে মাছ ঢেলে 10 থেকে 12 হাত সামনে গিয়েছেন। তখনই চোখের সামনে নানা যা দেখলেন তা ছিল খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার, যেটা দেখার জন্য নানা কখনোই আশা করেন নাই। হারিকেনের আলোতে নানা দেখলেন একটা বেটে মানুষের মতো, উচ্চতা 2-2.5 হাত হবে, বেশ মোটা, কালো কুচকুচে, তবে সারা গায়ে কোনো লোম নাই, সারা গা চকচক চকচক করছে। আর এই জিনিসের শরীর থেকে মাছের আষ্টে গন্ধ আসছে। ওই অবয়বটাকে তো বাড়ি মারার পরেই নানা আন্দাজ করতে পেরেছিলেন যে এরকম কিছু একটা হতে পারে। নানা চিন্তা করলেন যে মাছ খাচ্ছিল, যে মাছগুলো ধরছি এখন এটা এর সামনে ফেলে দিয়ে দেই আমি বাড়ির দিকে ভৌ দৌড়। এই চিন্তা করে ওই জিনিসটা ফেলে যখনই অর্থাৎ মাছগুলো ফেলে যখনই বাড়ির দিকে দৌড় দিবেন, ওই সময় ওই জিনিসটা ব্যাঙের মতো লাফ দিয়ে এসে নানাকে জড়িয়ে ধরেছেন। নানা উপায়ন্তর না পেয়ে ওই জিনিসটাকে জড়িয়ে ধরে সেটার সাথে ধস্তাধস্তি শুরু করেছেন। ওই জিনিসটার শরীরটা খুবই পিচ্ছিল ছিল, কোনোভাবেই নানা ওইটাকে কাবু করতে পারছিলেন না, ওটা থেকে বেরো হতে পারছিলেন না, কিন্তু ওই জিনিসটা নানাকে খুব ভয়ঙ্করভাবে চেপে ধরেছে। নানাকে তো একবার পানিতে চুবায়, আবার মাথা উপরে তোলে। এরকম কিছুক্ষণ যখন হয়েছে, নানা বুঝতে পারেন যে আজকে বুঝি ওনার জীবনের শেষ দিন। কি করা যায়? নানা শুনেছিলেন যে এই টাইপের পিশাচ জিনগুলো যদি আক্রমণ করে, বিশেষ করে যদি পানির নিচে বা পানির ভেতর টেনে নিয়ে যায়, সেক্ষেত্রে শরীরে থাকা পোশাকগুলো পারতপক্ষে কমিয়ে ফেলতে হবে। এই কাজটা উনি করেন। এটা করলে নাকি ওই পিশাচগুলোর শক্তি কমে যায়। তা নানা যখন এই কাজটি করেছেন, উনি দেখলেন যে হ্যাঁ, এইটা কাজে আসছে, এই পিশাচটাকে এখন দুর্বল বলে মনে হচ্ছে। আর উনি যখন শরীর থেকে পোশাক কমিয়েছেন, যতটুকু পোশাক কমিয়েছেন ততটুকুই ওই পিশাচটার শরীর পিচ্ছিল হওয়া কমে গেছে। আগে তো খুবই পিচ্ছিল ছিল, এখন মনে হচ্ছে বেশ খসখস হয়ে গেছে। না তো এই জিনিসটাকে এইবার ধরতে পারছেন। ধরে ওই জিনিসটাকে উনিও কাবু করে ফেলার চেষ্টা করছেন। শুধু তাই না, ওই জিনিসটা যেহেতু একটু বেটে ছিল, ওনার থেকে অনেক ছোট আকৃতি ছিল, ওই জিনিসটাকে উনি ধরে জাপটে ধরে ওটাকে উনি ডাঙার উপর নিয়ে আসছেন। ডাঙার উপর নিয়ে এসে ওই জিনিসটাকে মেরেছেন এক আছাড় খেয়ে ওই জিনিসটা তো কুই কুই শব্দ শুরু করে দিয়েছে। এদিকে নানারও শরীরের অবস্থা ভালো না, ওনার শরীরটা দুর্বল হয়ে পড়েছে। তবে নানা কিন্তু জ্ঞান হারাননি। মাটিতে ওঠার পরও আবারও ওই জিনিসটা ধস্তাধস্তি শুরু করে দেয় নানার সাথে। তবে এবার আর ওই জিনিসটা পেরে ওঠে না, ওই জিনিসটার শক্তিও আল্লাহর রহমতে কমে এসেছে। নানা ওই জিনিসটাকে আছাড় মারছেন, ওই জিনিসটাও নানাকে ক্ষতি করার চেষ্টা করছে। তবে একটা পর্যায়ে ওই জিনিসটা নানাকে ছেড়ে দেয়। তবে চলে যাওয়ার আগে বলে যে আজকে তোর ভাগ্য ভালো রে দুলাল্লা, তোর ভাগ্য ভালো, আজকে বেঁচে গেলি। তবে আবার যদি তোরে পাই না, আমাকে আঘাত করার শাস্তি কিন্তু তুই পাবি। এই বলে নাকি ওই জিনিসটা বাতাসের সাথে মিলিয়ে যায়। নানা কিন্তু মোটামুটি বেশ ভালোই শক্তিশালী গোছের লোক ছিলেন, তো আল্লাহর রহমতে অজ্ঞান হননি। একদম দুর্বল হয়ে যে হেঁটে হেঁটে বাড়িতেও আসতে পারবে না এমনটাও হয়নি। এর মধ্যে তো আবার বৃষ্টির মধ্যে তো কাদা হয়ে গেছে চতুর্দিকে। এর মধ্যে এরকম অবস্থা, নানার শরীরে এত পরিমাণ কাদা লেগেছে, রাতের বেলা যে কেউ দেখলে নানাকেই ভূত ভেবে ভয় পাবে। হলেও তাই, নানা সারা শরীরে কাদামাটি নিয়ে যখন বাড়িতে এসে নানিকে ডাক দিয়েছে, নানি দরজা খুলেই দিয়েছেন এক চিৎকার, ধারে আল্লাহ এটা কি। উনি চিন্তা করছেন নিশ্চয়ই কোনো পিশাচ জিন তার স্বামীর গলা নকল করে এসে ডাক দিয়েছে, উনি দরজা খুলে দিয়েছেন। যখনই নানা বুঝতে পারছেন যে নানি ভয় পেয়েছেন, তখন নানিকে বলে, আরে থামো আমি তোমার স্বামী, আমার সারা শরীরে কাদা লেগে গেছে, ভয়ের কিছু নাই, আমি ভূত প্রেত না, আগে পানি দাও গোসল করি, তারপর সব কথা খুলে বলতেছি। তখন নানি একটু ধাতস্থ হন, পানি দেন, এরপর নানা গোসল করে বিছানায় শুয়ে পড়েন। এরপর যখন সব কথা বলেছেন, নানি তখন বললেন যে আরে এটা আগে বলো নাই কেন, এখন তো তোমার ঘুমানো ঠিক হবে না। নানি তাড়াতাড়ি লোহা পুড়িয়ে পানি খাওয়ান নানাকে, গ্রামে কিছু প্রচলিত নিয়মকানুন আছে। এরপরে গিয়ে নানা ঘুমিয়েছিলেন। সকালবেলা নানি হুজুর ডেকে নানাকে ঝাড়ফুঁক করান। কিছুটা জ্বর এসেছিল নানার, তবে আল্লাহর রহমতে সেটা তেমন কিছুই না। একদিনের মধ্যে আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। তবে এরপরে
নানা রাতের বেলা মাছ ধরা বাদ দিয়েছিলেন, কিন্তু মাছ ধরা কিন্তু বাদ দেন নাই। রাতের বেলা একা একা মাছ ধরতেন না, যদি কখনো যেতেনও লোকজন নিয়ে যেতেন, বেশি রাত পর্যন্ত থাকতেন না। আর দিনের বেলাতে উনি মাছ ধরার চেষ্টা করতেন। নানা এখনও বেঁচে আছেন, সুস্থ আছেন, অর্থাৎ দুলাল নানা কিন্তু এখনও বেঁচে আছেন, সুস্থ আছেন এবং এখনও মাঝে মাঝে উনি মাছ ধরার কাজ চালিয়ে যাচ্ছেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, আমাদের মোহাম্মদ নাজমুল হক ভাইকে, নাজমুল ভাইকে আর কি। আশা করছি ওনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে আমরা আমাদের এবারের থার্সডে নাইটের 174তম আয়োজনের একদম শেষ ঘটনায় চলে এলাম। এই এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যারা আমাদের সাথে যুক্ত হয়ে ঘটনা শুনছেন, এই ভিডিওর লাইক বাটনে দ্রুত প্রেস করে ফেলুন প্লিজ, আর ভিডিও লিঙ্কটাও শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আপনাদের হরর ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারে। তাদের জানা ঘটনাও আমাদেরকে পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে আপনাদের horoworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আপনারাও কিন্তু লিখে বা রেকর্ড করে আমাদের এই ইমেল অ্যাড্রেসে ঘটনা পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD আপনাদের horoworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায়। আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার অনেকগুলো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম শেখ মিকাইল আহমেদ, ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়। উনি বাংলাদেশের একটি রিনাউন্ড পত্রিকায় চাকরি করছেন। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার অফিসের একজন ড্রাইভার, যার নাম আব্দুল হান্নান। এই আব্দুল হান্নান ভাইয়ের কাছ থেকে এই ঘটনাটি যখন সংগ্রহ করেন, আব্দুল হান্নান ভাই জানান এই ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল হান্নান ভাই নিজেই। চলুন শুরু করি ঘটনা। সাল 2015 উনি কুমিল্লায় বিয়ে করেছেন আর কি। তো ওনার সুমন্দির ছেলে হঠাৎ করে মারাত্মক একটা দুর্ঘটনায় পতিত হন। 12 হর্স পাওয়ারের যে মেশিনগুলো থাকে, এই মেশিনগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে। মিল ফ্যাক্টরির কাজে কিন্তু এই 12 হর্স পাওয়ারের মেশিনগুলো ব্যবহার করা হয়। ওই মেশিনের কাছাকাছি কাজ করার সময় হঠাৎ করে ওই মেশিনের চেন ছিঁড়ে সুমন্দির ছেলের মাথার পেছনে আঘাত লাগে। সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়, গলগল করে রক্ত পড়তে থাকে। অবস্থা বেগতিক দেখে তখন ওনারা দ্রুত ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করেন। ঢাকার একটা রিনাউন্ড হসপিটালে নিয়ে এসে তাকে আইসিইউতে রাখা হয়। 3 দিন আইসিইউতে থাকার পর ছেলেটা মারা যায়। লাশ পোস্টমর্টেম করতে হবে এমনটাই জানানো হয়। এটা কিছু ফর্মালিটিস রয়েছে। সেখান থেকে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। লাশ পোস্টমর্টেম করতে হবে, তো ডোম ঘরের ফ্রিজে রাখা হয়েছে পোস্টমর্টেম করানোর জন্য। ওনারা আনুমানিক সকাল 10টার দিকে ডেড বডি নিয়ে ঢাকা মেডিকেলে আসছেন। এরপর অপেক্ষা করতে করতে বিকাল 4টা বেজে গেছে। ওনাদের তো খুব বিরক্ত লাগে, কী ব্যাপার, সকাল 10টায় লাশ নিয়ে আসা হলো, এখনও কাজকর্ম শেষ হলো না। এই আব্দুল হান্নান ভাই উনি তো ধৈর্য ধরে রাখতে পারছেন না। উনি ওই ডোম ঘরের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যে এত দেরি হচ্ছে, কারণটা কি দেখি তো। উনি অধিকাংশ রাতে তো এই ডিস্ট্রিক্ট গাড়িগুলো চালাতেন, রাতের বেলা গাড়ি চালিয়ে উনি অভ্যস্ত। ভয় ডর আল্লাহর রহমতে ওনার ছিল অনেক কম। ছোটোবেলা থেকেই এই আব্দুল হান্নান ভাই অনেক সাহসী বলা যেতে পারে। আসলে আল্লাহ তাআলা এক একজনকে এক এক ধরনের গুণাবলী দিয়ে থাকেন, তো ওনার ভয় ডর কম আর কি। ডোম ঘরের ভিতরে কিন্তু সহজে কোনো মানুষকে ঢুকতে দেয় না হসপিটাল কর্তৃপক্ষ। উনি কিভাবে যেন ঢুকে পড়েছিলেন। ঢোকার পর উনি ওনার সুমন্দির ছেলের লাশ খুঁজতে থাকেন। গিয়ে দেখতে পান যে সেখানে অনেকগুলো লাশ একটার উপর আর একটা রেখে দিছে এলোমেলোভাবে। পোস্টমর্টেম করা হবে। উনি সুমন্দির ছেলের লাশ খুঁজছেন, হঠাৎ করে ওনার নজর যায় বাম সাইডে। উনি দেখতে পান একজন ডোম একটা লাশ কাটাকাটি করছে। বুকের ভেতর থেকে লাশের কলিজা, হৃৎপিণ্ড, ফুসফুস এগুলো বের করে টেবিলের উপর রাখছে।
যেভাবে পোস্টমর্টেম করা হয় আর কি, একটা মুরগি কেটে ফেলার পর যেভাবে মুরগির শরীরের ভেতর থেকে নাড়ি ভুড়ি অঙ্গ প্রত্যঙ্গ বের করে ফেলা হয়, ঠিক তেমন জিনিসটা উনি দেখে বেশ অস্বস্তি বোধ করলেও ওই যে ওনার সাহস তো বেশি, এটা নিয়ে ওনার ভিতরে খুব একটা অন্য রকমের অনুভূতি হয়নি। উনি আবার সুমন্দির ছেলের লাশটা খোঁজার চেষ্টা করলেন, লাশটা পেয়েও গেছেন। পর ডোমকে জিজ্ঞেস করলেন, যাও ভাই আপনি এখনও আমাদেরকে ছেড়ে দেন না কেন? তখন ডোম বলছে, আর আপনি এর ভিতরে ঢুকলেন কীভাবে? আপনার তো এখানে ঢোকার কথা না, দেখলেন না যে আমি একটা কাজ করতেছি, এখানে কি সাধারণ লোক ঢোকা ঠিক? তখন বলেন যে ভাই আপনি আমাদের এই লাশটা একটু দ্রুত ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। তখন ওই ডোম বলছে, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, এরপরে আপনাদের সিরিয়াল, আপনি একটু বেরোন তো ভাই, আমার চাকরিটা যাবে। তখন উনি আবার বের হয়ে আসেন। অল্প সময়ের মধ্যেই এই প্রসেসটা শেষ করে তারা। তবে যখন বাইরে বের হয়ে আসছেন তখন কিন্তু এই যে হান্নান ভাই, ওনার শরীরটায় উনি খুব একটা জোর পাচ্ছিলেন না, শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে, মাথাটা কেমন যেন ঘুরছে, এমনটা হচ্ছে। যতই উনি সাহসী ব্যক্তি হোক না কেন, এরকম ডোম ঘরের ভিতরে ঢুকে এই বিষয়গুলো দেখার পর যারা কখনো এইটা দেখে না তাদের কাছে তো এইটা অন্যরকম লাগবে, এটাই স্বাভাবিক। উনি বেশ অস্বস্তি বোধ করছেন শরীরের মধ্যে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর একজন এসে বলে যে সব কিছু রেডি হয়ে গেছে, আপনারা কিছু সময়ের মধ্যেই রওনা দিতে পারবেন। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। এই হান্নান ভাইয়ের সামনে একজন ব্যক্তি এসে বলছেন যে উনি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। উনি বলছেন যে উনি এই ঢাকা মেডিকেলেই যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে এরকমই একটা অ্যাম্বুলেন্স চালান। উনি তো বলছেন আর চোখ ডলছেন, তো উনি তো চোখ ডলছেন আর বলতেছেন যে ভাই আমি তো একটা বিপদে পড়ে গেছি, আমি তো অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে নতুন চাকরি নিছি, আপনাদের মধ্যে কেউ কি গাড়ি চালাতে পারেন? যদি পারেন ভাই আমাকে একটু সাহায্য করেন, খুব বিপদে পড়ছি। তো ওইখানে তো হান্নান ভাই আছেন, উনি দেখলেন যে এই লোকটার চেহারায় খুবই ভীতিকর একটা অবস্থা বিরাজ করছে। তখন হান্নান ভাই বললেন যে কী ভাই বলেন তো সমস্যাটা কি? আমি গাড়ি চালাতে পারি, আমাকে খুলে বলতে পারেন। অনেকক্ষণ ধরে আপনাকে দেখছি যে আপনি বেশ এলোমেলোভাবে ছোটাছুটি করছেন, এদিক যাচ্ছেন ওদিক যাচ্ছেন, সমস্যাটা কি? তখন ওই ড্রাইভার হান্নান ভাইকে কিছু ভয়ঙ্কর কথা বলতে থাকে। সে বলে যে একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়া লাশ নিয়ে যেতে হবে কুমিল্লাতে। এই অ্যাম্বুলেন্সের যিনি মালিক, মহাজন বলেন আর কি তাদেরকে, যে মহাজন তো বলছে, তা আমি তো লাশ নিতে আসছি। লাশ নিতে এসে দেখি আমার চোখের সামনে সব কিছু ঝাপসা দেখায়। আমার চোখের সামনে মনে হচ্ছে লম্বা লম্বা কয়েকটা অবয়ব দাঁড়ায় আছে, কেমন যেন আমি কিছু দেখতে পাচ্ছি না, একবার এদিক যাই ওদিক যাই, কোথায় যাচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি। আমার শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে। এখন আমার সাথে তো কোনো সহকারীও নাই, আমি এখন কি করব? লাশ তো আমার অ্যাম্বুলেন্সে এখনই উঠবে। এখন আমি এই সমস্ত কথা যদি কাউকে বলি, আমার মহাজনকে বলি, সে তো আমাকে চাকরির থেকে ছাঁটাই করে দিবে। আমি তো নতুন উঠছি, এখন আমি কি করি? আর শরীরটাও ভালো লাগতেছে না, আমাকে একটু সাহায্য করেন। যদি গাড়ি চালাতে কেউ পারেন আমি সাথে থাকবো, গাড়িটা নিয়ে একটু কুমিল্লাতে যেতে হবে। তো এই যে হান্নান ভাই, উনি চিন্তা করছেন যে আসলে অ্যাক্সিডেন্টের লাশ তো, এরকম কিছু ঘটনা তো ঘটতেই পারে। তো উনি বলেন যে ঠিক আছে ভাই, আমি যাব আপনার সাথে। যেহেতু ওই পথে ওনার বাড়ি, আত্মীয় স্বজনদেরও বাড়ি, এটা ওনার খুবই পরিচিত একটা পথ, আর একটা মানুষের যদি উপকার হয় খারাপ কি? আর ওনার সুমন্দির ছেলের লাশকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু লোকজন আছে, ওনার থাকাটা আবশ্যক না, মানে না থাকলেও চলবে, বিকল্প আছে। আর যেহেতু উনি ডিস্ট্রিক্ট গাড়ি চালান, ওই রাস্তাগুলোতে উনি গাড়ি চালানোতে খুবই পারদর্শী। হঠাৎ করে নতুন এলাকায় গেলে তো বিভিন্ন ধরনের ঝামেলা আছে বা হতেই পারে, রাস্তাঘাট চেনা একটা ব্যাপার থাকে। যেহেতু উনি ওই রাস্তায় কোথায় স্পিড ব্রেকার আছে এটা ওনার একটা মুখস্থর ব্যাপার হয়ে গিয়েছিল। তো হান্নান ভাই রাজি হয়ে যান, ঠিক আছে ভাই আমি যাব। তবে যেহেতু এইটা একটা অ্যাক্সিডেন্টের লাশ, সুতরাং কিছু সমস্যা কিন্তু হতেই পারে। রাতে গাড়ি চালাতে গেলে কিন্তু অনেক সাহস থাকা প্রয়োজন। এখন বলেন তো আপনি সিগারেট খান কি না? আপনার সাথে আমি যাব, শর্ত হলো যে যতক্ষণ না পর্যন্ত বাড়ি পর্যন্ত না পৌঁছাই ততক্ষণ পর্যন্ত আমাকে একটার পর একটা সিগারেট জ্বালিয়ে দিতে হবে। আমি যখন স্টিয়ারিংয়ে বসবো
এক মুহূর্তে কিন্তু চোখ আমি তো ওইভাবে ঘুমানোর জন্য বন্ধ করতে পারবো না, যেহেতু আমি গাড়ি চালাবো। আর সিগারেট যদি আমি এই অবস্থায় না খাই তাহলে কিন্তু আমার ভিতরে মরণ ঘুম চেপে বসবে। বুঝতে পারছেন নিশ্চয় আমি কী বুঝাইতে চাচ্ছি? তখন ওটা বলেন জি ভাই বুঝতে পারছি। তখন হানান ভাই বলেন যে আর ভয় পাবেন না, চলেন। তো ঠিক আছে, ওনারা যাবেন। এদিকে ওই সুমন্দির ছেলের লাশ নেওয়ার জন্য যারা এসেছিলেন তাদেরকে সব কিছু বুঝিয়ে দেন যে এক ভাই বিপদে পড়ছে, আমি আসতেছি এই কাজটা শেষ করে। তো ওনারা যখন রওনা দিয়েছেন সময়টা কিন্তু সন্ধ্যার ঠিক পরপর। এইটা পরপর হইলেও একদম ঢাকা শহর থেকে বের হতে হতে রাত 8টার কাছাকাছি বেজে যায় আর কি। এটা কিন্তু আহামরি খুব বেশি রাত না, অন্তত কুমিল্লায় যাওয়ার প্রেক্ষাপটে আর কি। তো ড্রাইভিং সিটের পাশেই ওই নতুন ড্রাইভারটা বসা, পেছনে লাশ রয়েছে, লাশের দুজন আত্মীয় বসা। ওনারা ঢাকা থেকে বের হয়ে যাত্রা শুরু করেছেন, ঠিকঠাক করতে যাচ্ছেন। মেঘনা ব্রিজের কাছাকাছি যখন পৌঁছাবেন তখন থেকে ওনাদের কিছু সমস্যা হতে শুরু হলো। অ্যাম্বুলেন্সটি খুবই স্লোভাবে চলতে থাকে। তো হান্নান ভাই অ্যাম্বুলেন্সটি যতই দ্রুত চালানোর চেষ্টা করেন না কেন, ওই রকম দ্রুত অ্যাম্বুলেন্সটি চলতে চাচ্ছিল না। অনেক কষ্টে ওনারা মেঘনা ব্রিজ পার হয়েছেন। আর এদিকে নতুন ড্রাইভার তো ওনাকে কন্টিনিউ সিগারেট জ্বালিয়েই দিচ্ছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে উনি যখন সিগারেট টানতে থাকেন তখন মনে হচ্ছে গাড়িটা ঠিকঠাক চলছে, আর যখনই সিগারেটটা শেষ হয়ে যায়, মধ্যবর্তী একটা গ্যাপ হয়ে যায় আর কি, আর একটা সিগারেট হাতে নিয়ে যখন উনি টানা শুরু করবেন এর মধ্যে কিন্তু গাড়িটা স্লো হয়ে যায়। তো এভাবে যেতে যেতে মেঘনা ব্রিজটা পার হয়ে কিছু দূর যখন এগিয়েছেন তখন অন্য একটা ভয়ঙ্কর ঘটনা শুরু হতে থাকে। উনি শুনতে পাচ্ছেন যে পেছনে লাশ যেখানে রাখা হয়েছে সেখান থেকে কটমট কটমট হাড় চিবানোর শব্দ হচ্ছে। ধরুন যে কোনো মুরগির হাড় যদি কোনো মানুষ চিবাতে থাকে যেরকম কটমট শব্দ হয় হাড় ভাঙার, ওই রকম শব্দ শোনা যাচ্ছিল। এদিকে অ্যাম্বুলেন্স কিন্তু ফুল স্পিডে দিয়ে রাখা, 120 থেকে 140 স্পিড। তখন পাশে থাকা নতুন ড্রাইভারকে হান্নান ভাই জিজ্ঞেস করছেন যে ভাই আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন? তখন ড্রাইভার বলে হ্যাঁ ভাই, আমি হাড় চিবানোর কটমট শব্দ শুনতে পাচ্ছি এবং আমি অনেকগুলো লোমশ আকৃতির ভয়ানক অবয়ব দেখতে পাচ্ছি যারা ঝুঁকে পড়ে লাশটি খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন হান্নান ভাই নতুন ড্রাইভারকে বলে যে ভাই এগুলো কিছু না, এগুলো হচ্ছে মানুষ খেকো জিনদের মায়াজাল। পিছনে কিন্তু লাশের দুজন আত্মীয় বসে আছে, এরকম কিছু হলে তারা কিন্তু চিৎকার দিয়ে উঠতো, তাই না? এরা মূলত আমাদেরকে গোলক ধাঁধায় ফেলানোর চেষ্টা করছে, ভয় পাবেন না। আমি কতগুলারে পিটাইছি এরকম জানেন? এইরকম দুষ্টু জিনগুলারে পিটানোর রেকর্ড আমার আছে। আপনি দোয়া দুরুদ পড়তে থাকেন, আর আমার কাজ এখন সিগারেট খাওয়া, আমি সিগারেটই খাচ্ছি। তো ওনারা তো গাড়ি চালাচ্ছেন, লাশের পেছনে অর্থাৎ লাশের সাথে পেছনে বসে যে আত্মীয়রা রয়েছে তারা কিন্তু কিছু টের পাচ্ছে না, তারা তাদের মতো বসে আছে। আর ওনারা যেটা দেখতে পাচ্ছেন ওই আত্মীয় স্বজনদের কাছেও কিন্তু ওনারা এটা বলছেন না। তবে হান্নান ভাই বুঝতে পেরেছিলেন এটা একটা মায়াজাল। আর তখন আশেপাশে কিন্তু অনেক গাড়ি রয়েছে, কারণ রাত 8টার পরে বেরিয়েছেন, কুমিল্লা যাচ্ছেন, এই রাস্তা তো অনেক ব্যস্ততম রাস্তা, ট্রাক বাস অভাব নাই রাস্তায়। সাহস একটা মনের মধ্যে তাদের ছিল। হান্নান ভাই বুঝতে পেরেছিলেন যে এই জিনগুলো চাচ্ছে যে কোনো একটা সাইডে অ্যাম্বুলেন্সটা যেন ওনারা দাঁড় করান, তারপর এরা এদের কাজ শুরু করবে, লাশটা গায়েব করে দিবে। আর আত্মীয় স্বজন যে দুজন আছে ওনারা তো মানসিকভাবে বিপর্যস্ত, ওনারা কিছুই বুঝতে পারবে না যে ঘটনাটা কী হবে। কিছু দূর যাওয়ার পর ঘটল আর একটা ভয়ঙ্কর ঘটনা। হান্নান ভাই ড্রাইভিং সিটে বসা অবস্থায় দেখতে পান যে ওনাদের অ্যাম্বুলেন্স থেকে 25 থেকে 30 ফুট দূরত্বে বিশাল বড় বড় কালো কালো গরুর পাল। গরু কালো হলেও এদের শিংগুলো অনেক বড় আর সাদা ধবধবে। সাদা ধবধবে সাদা শিং কিন্তু খুব একটা দেখা যায় না। আর এদের যে রাখাল রয়েছে সে অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে রাস্তা পার হয়ে এক পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছে। হান্নান ভাই বুঝতে পারেন যে এটাও একটা মায়াজাল। উনি গাড়ি একটুর জন্য স্লো করেন নাই, উনি ওই গরুরূপী যেই অবয়বের দল রয়েছে এর উপর দিয়েই অ্যাম্বুলেন্স চালিয়ে দেন কোনো দ্বিধা ছাড়াই। তবে এই যে এদের উপর গাড়ি চালিয়ে দিলেন, গাড়িটা একটুও কেঁপে উঠল না, মনে হলো বাতাসের গায়ে ধাক্কা লাগলো। এভাবে কিছুটা পথ যখন সামনে এগিয়েছেন তখন এবার দেখতে পান
তিনজন বিশাল লম্বা আকৃতির অবয়ব, পরনে সাদা কাপড় এবং সাদা ধুতি পরা রাস্তা পার হচ্ছে একইভাবে। এবারও হান্নান ভাই মোটেও গাড়ি স্লো না করে তাদের উপর দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে দিয়েছেন। অ্যাম্বুলেন্সটি যখনই চালিয়ে দিয়েছেন তখন ঠিক মনে হলো যে অ্যাম্বুলেন্সটি কিছুটা উঁচু হয়ে গেছে। রাস্তায় যদি সামান্য একটু উঁচু স্পিড ব্রেকার থাকে, তার উপর দিয়ে গাড়ি চলে গেলে যেভাবে কিছুটা নড়ে ওঠে, গাড়ি শেক করে, একটু লাফিয়ে ওঠে, ঠিক তেমনটাই হলো। আর এরই মধ্যে কিন্তু লাশের হাড় চিবানোর কটমট আওয়াজ আবারও ওনাদের কানে আসতে থাকে। এভাবে করতে করতে বেশ কিছু বাধা বিপত্তি পেরিয়ে ওনারা রাত 10:30টার দিকে ওই লাশের যে গন্তব্য সেখানে পৌঁছাতে সক্ষম হন। আগে থেকে কবর খোঁড়া ছিল, সব কাজ সম্পন্ন করা ছিল, দ্রুত জানাজা পড়ানো হয় বা সব কিছু যে প্রসেস ছিল, যে গোসল করানো, এগুলো সব কিছু রেডি ছিল আর কি। সেগুলো করে দ্রুত জানাজা পড়িয়ে লাশের দাফন কাফন সম্পন্ন করা হয়। রাত তো তখন বেশ ভালোই বেজে গেছে। এখন এই যে হান্নান ভাই, উনি কি করবেন? উনি তো ওনার শ্বশুরবাড়ির দিকে চলে যাবেন, আত্মীয় স্বজনদের ওইদিকে। এখন হয়েছে কি, এই যে নতুন ড্রাইভার এসে হান্নান ভাইয়ের পা জড়িয়ে ধরে হাও মাও করে কান্নাকাটি শুরু করছে, ভাই আমাকে এখন একা ছেড়ে যায়েন না, ঝামেলা কিন্তু আছে। তখন বলেন যে কী ব্যাপার, কী হয়েছে ভাই বলেন, এমন তো কথা ছিল না। তখন ওই নতুন অ্যাম্বুলেন্স ড্রাইভার বলছেন যে ভাই আপনি যখন অ্যাম্বুলেন্স চালাচ্ছেন তখন কিন্তু আমার বাম পাশে থাকা লুকিং গ্লাস আমি খুব ভয়ঙ্কর প্রাণী দেখতে পেয়েছিলাম, তখন আপনাকে বলি নাই। আমি দেখেছিলাম বিশাল লম্বা লম্বা দানবের মতো কালো অবয়ব, শরীরে অসংখ্য লোম, এতটাই কালো কুচকুচে যে লাইটের আলো এদের শরীরে পড়ে পুরো শরীর চকচক চকচক করছে, চোখ দুটো লাল জল জল করছে, আর অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে দৌড়ে আসছে। এটা আমি দেখতে পাচ্ছিলাম, হয়তো বা অন্য কেউ দেখেনি। এটা দেখে আমি ভয়ে অনেক চুপসে গিয়েছিলাম। তখন আমি আপনাকে এই বিষয়টা বলিনি। দয়া করে আমাকে এভাবে একা ছেড়ে দিয়েন না, আমাকে ঢাকা অবধি পৌঁছে দেন ভাই। আমার শরীরে একটুও শক্তি নাই, আমি কোনোভাবেই এতটা পথ যেতে পারবো না। এখন এই রকম হাউ মাউ করে কান্নাকাটি দেখে হান্নান ভাই তো মায়ায় পড়ে যান, বলে আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে ঢাকায় পৌঁছাই দেবো, যেহেতু অনেক ভয় পাইছেন, নতুন মানুষ এই লাইনে, তো ঠিক আছে পৌঁছাই দিব। মানবতার দিক চিন্তা করে হলেও আমাকে এটা করতেই হবে। তবে আপনি ঢাকাতে গিয়ে প্রথমে ভালো কোনো হুজুরের শরণাপন্ন হয়ে ঝাড়ফুঁক করে নেবেন, যেহেতু অনেক ভয় পাইছেন, কোনো সমস্যা তো হতেই পারে। তো যাই হোক, ওনারা রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে তখন রাত প্রায় 3টার কাছাকাছি বেজে যায় আর কি। আল্লাহর রহমতে ফেরার পথে তেমন কোনো সমস্যা না হলেও ঠিক যখন ওই লাশের বাড়ি থেকে ওনারা অ্যাম্বুলেন্সটা নিয়ে বের হবেন, তখন ওই পাশে বাঁশঝাড় ছিল, একটা বড় বাঁশ রাস্তার উপরে ওনারা পড়ে থাকতে দেখেন। এদিকে হান্নান ভাই তো বুঝতে পারছেন যে ঘটনা তো এখানে শেষ না রে, এখন আর একটা ঝামেলা করার চেষ্টা করছে। উনি ওই বাঁশের উপর দিয়েই গাড়ি উঠিয়ে দেবেন এরকম চিন্তা করছেন। ঠিক তখনই ওই বাসটা একদম সাঁ করে সোজা হয়ে যায় ওনাদের দুজনের সামনেই। ওনারা গাড়ির সামনের হেডলাইটের আলোতে সেটা স্পষ্টভাবে দেখতে পেলেন। এরপর আল্লাহর রহমতের কোনো সমস্যা হয় নাই, ঢাকায় চলে আসছিলেন। তো ঢাকায় চলে আসার পর ওই যে যিনি ড্রাইভার, উনি হান্নান ভাইকে 1000 টাকা দিতে চেয়েছেন, তো উনি নিতে চান নাই, তারপর জোর করেই দিয়েছিলেন আর কি। দিনের বেলায় যখন ঘুমিয়েছেন হান্নান ভাই, সারা রাত তো অনেক করেছেন আর কি, ফজরের পরে গিয়ে উনি ঘুমিয়েছেন। ঘুমানোর পর উনি ওই দিনের বেলা ঘুমের মধ্যেই স্বপ্নে দেখেন যে একটা ভয়ঙ্কর অবয়ব এসে তাকে বলছে, তোদের কপাল ভালো রে, এই যাত্রায় তোরা বেঁচেছিস, কোনোভাবে অ্যাম্বুলেন্সে যদি একটু সময়ের জন্য দাঁড় করাতিস, ওই লাশটিকে আমরা পুরো গায়েব করে খেয়ে ফেলতাম, কিন্তু তুই কীভাবে যেন আমাদের মায়াজাল বুঝে ফেলেছিলি, তোর অনেক সাহস, বেঁচে গেলি এবারের মতো। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে অ্যাম্বুলেন্স কেন্দ্রিক ঘটনাগুলো অন্য রকমের হয়ে থাকে। যারা অ্যাম্বুলেন্স চালান, বিশেষ করে রাতের বেলা অ্যাম্বুলেন্স চালিয়ে যান, অ্যাম্বুলেন্স চালকদের ক্ষেত্রে রাত দিন বলে কোনো কথা নাই। কারণ আমরা ঢাকা মেডিকেল, মিটফোর্ড, সোহরাওয়ার্দী এই হসপিটালগুলোর বাইরে এরকম বেশ কিছু অ্যাম্বুলেন্স দেখি দাঁড়িয়ে থাকে, লাশ নিয়ে যায়, আবার রুগী নিয়ে আসে, এটাই তাদের কাজ। এই কাজ করতে গিয়ে অনেক ভৌতিক ঘটনার মুখোমুখি ওনারা হয়ে থাকেন, তার অতি সামান্য অংশই আমাদের কাছে আসে।
আমাদের কোনো লিসেনার যদি এরকম অ্যাম্বুলেন্স চালক হয়ে থাকেন, তারাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। যারা ঘটনা পাঠিয়েছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, জাযাকাল্লাহু খায়রান। যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, জাযাকাল্লাহু খায়রান। আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা যেন সুস্থ শরীরে সুস্থভাবে নিরাপত্তা যেন আল্লাহ তাআলা আমাদের জন্য বিধান করেন, সব কিছু মেনটেন করে আমরা যেন ভৌতিক আনন্দ দিয়ে যেতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দাহরের সাথেই রাখুন। আসসালামু আলাইকুম।